আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা স্পেশাল ইভেন্টে চলে এসেছি। আজকে আমাদের লাস্ট মোমেন্ট প্রিপারেশন কোর্স অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস। সেখানে সবাই যুক্ত হয়েছে। অলমোস্ট এই 2-3 দিনে অলমোস্ট 6,000 জনের মতন যুক্ত হয়ে গিয়েছে। অ্যান্ড তারা আমাদের সাথে এইচএসসি 21 ব্যাচের যে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই কোর্সটা তারা আমাদের সাথে করবে। তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও আমার ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিনে লেখা দেখা যাচ্ছে কিনা। এই জিনিস একটু কমেন্টে জানিয়ে দাও, তাহলেই ভাইয়া ওরিয়েন্টেশন ক্লাসটা শুরু করে দিব। এন্ড তোমাদের সবার প্রিয় সবগুলো টিচারই কিন্তু আমাদের সাথে যুক্ত হচ্ছেন। একসাথে আমরা প্রথমে কিছু ইন্ট্রোডাকশন কথাবার্তা বলে আমরা আমাদের সকল শিক্ষকের কাছে চলে যাব। তো তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও সবকিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিকঠাক মতন দেখা যাচ্ছে কিনা এবং সবকিছু শুনতে পাচ্ছ কিনা। এই দুইটা জিনিস একটু জানিয়ে দাও দ্রুত। এই দুইটা জিনিস একটু জানিয়ে দাও দ্রুত। ওকে ফাইন, অল ক্লিয়ার। রাহি বলছে অল ক্লিয়ার, জয়া বচ্চন বলছে শোনা যাচ্ছে। ওকে ফাইন। তো আমাদের আজকে যেই কোর্সটার জন্য আমরা সবাই একসাথে হলাম, আমরা সবগুলো শিক্ষক, আজকে আমাদের স্পেশাল কোর্স সেটা হচ্ছে আমাদের লাস্ট মোমেন্ট প্রিপারেশন কোর্স। এখন এই যে লাস্ট মোমেন্ট প্রিপারেশন কোর্স, এই কোর্সটা কেন ডিজাইন করা বা কেনই এই মুহূর্তে এই কোর্সটা আসলো? তোমরা জানো গতকাল আমরা বলতে গেলে সবাই পেয়েছি যে মান বন্টন দিয়ে দিয়েছে এইচএসসি 21 পরীক্ষার্থীদের জন্য। মান বন্টনে আমরা দেখলাম যে জিনিসটা আমরা প্রেডিক্ট করেছিলাম, যে জিনিসটা শোনা যাচ্ছিল এতদিন ধরে, সেই জিনিসটাই কিন্তু হয়েছে। অর্থাৎ 8টা সৃজনশীল থেকে 2টা সৃজনশীল অ্যান্সার করতে হবে এবং 25টা এমসিকিউ থেকে 12টা এমসিকিউ অ্যান্সার করতে হবে। ভালো নিউজ যে তোমাদের জন্য, সেটা হচ্ছে এগুলোর জন্য কিন্তু ভালোই সময় দেওয়া হচ্ছে, রাইট? গতকাল মানবন্টনে আমরা দেখলাম যে 75 মিনিট তোমরা পাচ্ছ সৃজনশীল দেওয়ার জন্য, মানে 1 ঘন্টারও আরো 15 মিনিট বেশি পাচ্ছ সৃজনশীল 2টা প্রশ্ন অ্যান্সার করার জন্য। নর্মালি কিন্তু আমরা দেখতাম 30 মিনিট বড় জোর পাওয়া যেত একটা সৃজনশীলের জন্য। এখন কিন্তু 2টা সৃজনশীল 30 মিনিট করে ধরার পরেও তোমার কাছে অতিরিক্ত 15 মিনিট থাকতেছে, রাইট? আচ্ছা, এরপরে এমসিকিউতে কিন্তু আমরা বিগত বারগুলোতে যদি দেখি তাহলে দেখতাম যে একটা করে এক এমসিকিউ এর জন্য আমরা 1 মিনিট সময় পেতাম। কিন্তু এখন কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে তোমরা 12টা এমসিকিউ এর জন্য 15 মিনিট সময় পাবা। সবকিছু কিন্তু তোমাদের অনুকূলেই গিয়েছে গতকালের যে মানবন্টন সেখানে। সো আমরা এই লাস্ট মোমেন্ট প্রিপারেশন কোর্স, এটা স্পেশালি কাদের জন্য তৈরি বা আজকের ওরিয়েন্টেশন ক্লাস যারা যারাই করতেছো তাদের ব্যাপারটা কি সেই জিনিসটা বোঝার জন্য, আবার সেই জিনিসে আমরা কিভাবে তাদের সলিউশন দিব সেই জিনিসটাই বলবো আমরা সকল শিক্ষক মিলে। সো বেসিক্যালি এই এইচএসসি 21 ব্যাচের দেখা গিয়েছে 2020 সালের ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত অনেকের ইয়ার ফাইনাল পরীক্ষা হয়ে গিয়েছিল, অনেকের ইয়ার ফাইনাল পরীক্ষা হয় নাই, রাইট? সো তারপরে প্যান্ডেমিক শুরু হয়ে গেছে অ্যান্ড লকডাউন, অ্যান্ড 1.5 বছর বন্ধ ছিল। এরপরে কিছুদিন আগে আবার কলেজ খুলল। কিন্তু তোমাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে একটা জিনিস সবারই কমন অলমোস্ট, যে তোমাদের মধ্যে যারা যারা আছো তাদের প্রি টেস্ট পরীক্ষা, তাদের দেখা গেছে যে প্রি টেস্ট পরীক্ষা আর টেস্ট পরীক্ষা, এই দুইটা জিনিসই তোমাদের মিসিং ছিল। অর্থাৎ এই দুইটা জিনিসই তোমরা দেও নাই। আমি বলতে পারি বেশিরভাগ স্টুডেন্টস এর মধ্যেই হয়তো এই পরীক্ষাগুলো হয় নাই। সো পরীক্ষা না হলে সমস্যাটা কোথায় হয়? পরীক্ষা না হলে সমস্যাটা হয় যে যে তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এখনো জানো না যে আসলে কতটুকু ভুল যাইতে পারে, আমার প্রশ্ন কেমন আসতে পারে, কোন জায়গা থেকে কেমন জিনিসপত্র আমাকে দিতে পারে, সেই জিনিসগুলো সম্বন্ধে তোমাদের অনেকেই এখনো জানো না। এন্ড এই কারণেই কিন্তু আমরা চিন্তা করলাম যে আচ্ছা, লাস্ট মোমেন্ট প্রিপারেশন কোর্সে আমরা ওই সকল ছাত্রছাত্রীদের টার্গেট করব যারা হয়তো এতদিন পড়েছে বা পড়েনি এবং শেষ মুহূর্তে এখন আসার পরে তাদেরকে মনে হচ্ছে যে না, পরীক্ষার সময় চলে আসছে, আর বলতে গেলে আমরা দেখবো একটু পরে কত টাইম আছে, সেই জিনিসগুলো দেখবো। সো অনেক অল্প একটা সময় আছে, এন্ড এই অল্প সময়ের মধ্যে কিভাবে আমি এইচএসসি তে ভালো করব, সেই জন্যই কিন্তু আমাদের এই লাস্ট মোমেন্ট প্রিপারেশন কোর্সটা। এই লাস্ট মোমেন্ট প্রিপারেশন কোর্সে আমরা যে শর্ট সিলেবাসটা দেওয়া আছে, সেই শর্ট সিলেবাসের প্রায়োরিটি বেসড প্রিপারেশন নিতে তোমাদেরকে সাহায্য করবো। আমি কিন্তু এখানে সাজেশন বেসড প্রিপারেশনও বলি নাই, আমি বলছি প্রায়োরিটি বেসড প্রিপারেশন। আজকে তোমাদেরকে আমি বোঝাবো প্রায়োরিটি বেসড প্রিপারেশন বলতে আমরা কি বুঝি। প্রায়োরিটি বেসড প্রিপারেশন যেটা আমরা এই লাস্ট মোমেন্ট প্রিপারেশন কোর্সে ইন্ট্রোডিউস করতেছি, সেই প্রায়োরিটি বেসড প্রিপারেশনটা কেন? কারণ দেখো, খেয়াল করে তোমাদের অলরেডি সিলেবাস যেটা পুরো বইয়ের 50% কিন্তু অলমোস্ট বলতে পারি, আমরা ফিজিক্সের টিচার হিসেবে বলতে পারি 50%-এর মতন কমিয়ে দিছে। বেশিরভাগ ক্ষেত্রেই 50%-এর মতো সিলেবাস কমিয়ে দিছে, 50% সিলেবাস আছে। খেয়াল করে দেখো, আগের বার যারা পরীক্ষা দিত তাদের 8টা সৃজনশীল থেকে অ্যান্সার করতে হতো কয়টা? 5টা। মানে সিকিউ থাকতো 8টা, 8টা থেকে 5টা অ্যান্সার করতে হতো। তাদের ক্ষেত্রে কিন্তু
বলতে গেলে সবগুলো জিনিস সম্বন্ধে অনেক ভালো ধারণা থাকতে হতো, কারণ অনেক মিক্সড করে প্রশ্ন হতো। তোমাদের একে তো সিলেবাস 50% কমিয়ে দেওয়া আছে, এক। দ্বিতীয়ত তোমাদের 8টা থেকে 5টা না, বরং 8টা থেকে কয়টা দিতে হবে, 8টা থেকে 2টা দিতে হবে। তো আমরা যেটা খেয়াল করলাম, যেহেতু তোমাদের 8টা থেকে 2টা দিতে হবে 1 ঘন্টা 15 মিনিট সময়, তাহলে 8টা আসবে কোন চ্যাপ্টার থেকে? 50% রিমেইনিং সিলেবাস থেকে। আমরা যদি একটু স্ট্র্যাটেজিক্যালি ডিসিশন নেই যে আচ্ছা ঠিক আছে, আমি প্রায়োরিটি বেসডে, আমি ধরো সাপোজ কথার কথা, আমি চ্যাপ্টার 2 এটাকে আমি 1 নাম্বার প্রায়োরিটিতে রাখবো, আমি চ্যাপ্টার 4 এটাকে 2 নাম্বার প্রায়োরিটি রাখবো, দেন আমি চ্যাপ্টার 7, আমি এগুলো কিন্তু কাল্পনিক চ্যাপ্টার বলতেছি, এগুলোই কিন্তু তোমাদের আলোচনা হবে পুরো কোর্স জুড়ে। চ্যাপ্টার 6 এটাকে প্রায়োরিটি 3 তে রাখবো, আমি পড়বো সবই, কিন্তু আমি প্রায়োরিটি এমন ভাবে সাজালাম। কারণটা কি? কারণটা হচ্ছে যে আমার যেহেতু অপশন আছে 8টা থেকে 2টা দেওয়ার, আমি যেহেতু জানি যে আমার এখানে 5টা চ্যাপ্টার আছে, 5টা চ্যাপ্টার থেকে 8টা সৃজনশীলের প্রত্যেকটা থেকে তো একটা আসবেই, এন্ড কোনটা থেকে 2টাও আসবে, কোনটা থেকে 2টাও আসবে। সো আমার যেহেতু 2টা সৃজনশীল অ্যাকচুয়ালি পারফর্ম করতে হবে, সো আমি এমন 2-3টা চ্যাপ্টার রাখবো যেই 2-3টা চ্যাপ্টারকে আমরা খুব বেশি প্রায়োরিটি দিয়ে পড়বো। অর্থাৎ এই 2-3 চ্যাপ্টার থেকে আমাকে এমন কোনো প্রশ্ন যেন না দিতে পারে যে প্রশ্নটা আমি পারবো না, আমি যেন এই 3টা চ্যাপ্টারের সকল জিনিসই পারি। এইভাবে আমি এই 3টা চ্যাপ্টার প্রিপেয়ার করে রাখবো। বাকি চ্যাপ্টার গুলো কি একবারই পড়বো না? উত্তর হচ্ছে হ্যাঁ, বাকি চ্যাপ্টার গুলো তুমি পড়বা, বাকি যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো আমরা রিডিং পড়বো, জানবো। আমি বলতেছি না বাদ দিয়ে দিব, তার সেগুলো থাকবে, কিন্তু এই যে এই 3টা চ্যাপ্টার বা 2টা চ্যাপ্টার, এই চ্যাপ্টার গুলো যেন আমরা এমন ভালোভাবে পড়ি যে এইগুলো থেকে কোনো টাইপের প্রশ্ন দিয়েও যেন আমাদেরকে আটকানো না যায়। এন্ড এই লাস্ট মোমেন্ট প্রিপারেশন কোর্সের উদ্দেশ্য হচ্ছে এটাই, এই প্রায়োরিটি বেসড লার্নিংটার মধ্যে তোমার যে ফার্স্ট প্রায়োরিটি যেই চ্যাপ্টারগুলো হওয়া দরকার, সেই চ্যাপ্টারগুলোকে স্পেশাল ফোকাস দিয়ে যত টাইপের প্রশ্ন আসা সম্ভব সেই প্রশ্নগুলো করানো হবে। এন্ড এগুলো কি করানো হবে না? উত্তর হচ্ছে হ্যাঁ, এগুলো করানো হবে। আমরা খেয়াল করলে দেখবা টোটাল ক্লাস নাম্বার তোমাদের বিভিন্ন জায়গায়, তোমরা যেখান থেকে এই কোর্স সম্বন্ধে জেনেছো, তোমরা বিভিন্ন জায়গায় কি জানছো? বিভিন্ন জায়গায় জানছো যে তোমাদের এই যে কোর্সটা আসতেছে লাস্ট মোমেন্ট প্রিপারেশন কোর্স, এই কোর্সটার মধ্যে তোমরা 5-5-5 এরকম করে 4টা সাবজেক্টে 20টা ক্লাস পাবা। কিন্তু এখানে একটা সারপ্রাইজ, যারা ওরিয়েন্টেশন ক্লাসে আসছো তাদের জন্য গিফট, আমাদের তরফ থেকে আরো একটা করে ক্লাস এক্সট্রা দেওয়া হবে। অর্থাৎ টোটাল ক্লাস দাঁড়ালো কত? আগে ছিল 5টা করে 4টা সাবজেক্টে টোটাল 20টা ক্লাস। এখন আমি কি বললাম যে ভাইয়া এই জায়গাতে একটা ক্লাস যোগ করে দিছি, এই যে একটা ক্লাস যোগ করে দিছি, তাহলে এখানে 20 এর জায়গায় কত হয়ে গেল? 20 এর জায়গায় আমার 24 হয়ে গেছে। তো এই একটা ক্লাসে কি করানো হবে? এই একটা ক্লাসে করানো হবে এই জিনিসগুলো, যেই চ্যাপ্টারগুলো আমরা প্রায়োরিটিতে নিচে রাখছিলাম, তুলনামূলক কম রাখছিলাম। কারণ এগুলো আমরা কিভাবে সিলেক্ট করছি? এই যে চ্যাপ্টার নিচে রাখছি কিভাবে, অনেকগুলো চ্যাপ্টার আছে খুব অল্প পড়েই ভালো করা যায়, অনেকগুলো চ্যাপ্টার আছে অনেক বেশি পড়েও অল্প একটা মার্কস পাওয়া যায়। সো আমরা যেই চ্যাপ্টারগুলোতে, যেহেতু এই কোর্সটা কাদের জন্য, এই কোর্সটা যারা হচ্ছে এতদিন কিছু পড়তে পারে নাই, বা এতদিন পড়লেও মনোযোগ দিতে পারে নাই, বা তারা আশায় ছিল হয়তো এইচএসসি পরীক্ষা হবে না, তাদের জন্য। তো তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা সবগুলো জিনিস নিয়ে একটু হতাশ, বা তারা সবগুলো জিনিস নিয়ে মনে থাকতেছে না, সবগুলো একত্রে যদি তারা এখন পড়তে যায়ও তারা কিন্তু শেষ করতে পারবে না, এটা আমরা বুঝতেছি, একটু পরে টাইম ক্যালকুলেশনে দেখাবো। তো চ্যাপ্টার 7 চ্যাপ্টার 8 যেগুলো আমাদের মতে একটু বেশি পরিশ্রম লাগে তুলনামূলক, এন্ড এগুলো থেকে নাম্বারটা পাওয়াটা একটু ডিফিকাল্ট, তাদের জন্য শেষ মুহূর্তে আমরা এইগুলোর উপরে এই একটা ক্লাস দিব, যে আচ্ছা এইগুলোতে আমরা আশা করি তোমার যে 8টা থেকে 2টা সৃজনশীল দেওয়ার ব্যাপার বা 25টা থেকে 12টা এমসিকিউ আসার ব্যাপার, এগুলো কভার হয়ে যাবে, আমরা আশা করতে পারি। আর লাস্টের এগুলো হচ্ছে তুমি যদি এক্সট্রা লার্ন করতে চাইলে তখন এই একটা ক্লাস এক্সট্রা ক্লাস, ওই একটা এক্সট্রা ক্লাসও খুবই ম্যাজিক্যাল হবে। কেন? কারণ ওই একটা এক্সট্রা ক্লাস, ফিজিক্সের ওই একটা এক্সট্রা ক্লাস আমি চিন্ময় নিব, কেমিস্ট্রিতে ওই একটা ক্লাস হাসান এনাম আর ইশতিয়াক একসাথে নিবে, বায়োলজিতে ওই একটা এক্সট্রা ক্লাস রাকিব আর শুভ্র একসাথে নিবে, ম্যাথসে ওই একটা এক্সট্রা ক্লাস সজন ভাইয়া এবং মাহির আসিফ একসাথে নিবে। অর্থাৎ ওই একটা এক্সট্রা ক্লাস আমরা সবগুলো টিচার যার যার ডিপার্টমেন্টে একসাথে 2জন একই সাথে দাঁড়িয়ে ওই ক্লাসটা নিব, এন্ড 2জন আলাদাভাবে যে আচ্ছা এই চ্যাপ্টারটা যেটা আমরা পড়াইনি এই 5 ক্লাসে বাট আছে, সেই চ্যাপ্টারটা থেকে যদি দেখতে চাও এটা দেখে যাবা, সেই চ্যাপ্টার থেকে করতে চাইলে এরকম ম্যাথ আসতে পারে, চলো একটা ম্যাথ সলভ করি, এইভাবে আমরা পড়াই দেবো। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা, এই 8টা সৃজনশীলের মধ্যে 8টাই টাচ করে যাব, বাট 2টা একদম পারফেক্টলি যেন তুমি করতে পারো সেই ব্যবস্থাই আমরা করার চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের লাস্ট মোমেন্ট প্রিপারেশন কোর্স, যেখানে আমরা প্রায়োরিটি বেসড লার্নিং কে ইন্ট্রোডিউস করতেছি বাংলাদেশে প্রথমবার, সাজেশন বেসড না, প্রায়োরিটি বেসড।
ওকে ফাইন, এবার আমি যদি চলে যাই আমাদের এই কোর্সে যারা ছাত্রছাত্রী তাদের সম্বন্ধে যদি চলে যাই, এই কোর্সের যারা ছাত্রছাত্রী তাদের সম্বন্ধে একটা ইম্পর্টেন্ট জিনিস এই জায়গায় যদি চলে আসি, খেয়াল করো। আমি এই কোর্সের ছাত্রছাত্রীদের, এই লাইটটা অফ করে তোমাদের দেখতে যেন সুবিধা হয় বোর্ডটা, সেই জিনিসটা করি। তো যাদের আমাদের ছাত্রছাত্রী হবে এই কোর্সে, তারা এখন কোথায় আছে? ধরো সাপোজ এখন এই জায়গাটার মধ্যে তারা আছে। আমরা এই যে জায়গাটার মধ্যে আসি, 8 অক্টোবরে আছি আজকে। এই 8 অক্টোবর থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা তোমরা জানো 2 ডিসেম্বরে হবে, রাইট? 8 অক্টোবর থেকে 2 ডিসেম্বরে যদি এইচএসসি পরীক্ষা শুরু হয়, এর মাঝখানে যদি সময় দেখি প্রায় 52 দিন সময় আমার কাছে আছে। এর মধ্যে ব্যাপার আছে ভাইয়া, কি ব্যাপার? এর মধ্যে এই যে 52 দিনের 52টা দিনই কিন্তু তুমি তোমার ইচ্ছা মতন পড়তে পারবে না। তোমার অবশ্যই এই যে ফার্স্ট পরীক্ষা সবার ক্ষেত্রেই, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের সবার ক্ষেত্রে এই ফার্স্ট পরীক্ষাটা কি, এই ডিসেম্বরের 2 তারিখে কি পরীক্ষা হবে? ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষাটা হবে, রাইট? প্রস্তাবিত রুটিন অনুসারে। তাহলে তোমার কিন্তু ফার্স্ট পরীক্ষাটা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষা। ফার্স্ট পরীক্ষা যদি ভালো মতো না দাও, তাহলে কিন্তু তোমার পরীক্ষায় বাকি পরীক্ষাগুলোর মনোবল এমনিই ভেঙে যাবে। সো ফার্স্ট পরীক্ষার আগে আমি বলবো একটু বেশি সময় নিয়ে প্রিপারেশন নাও। সো ফার্স্ট পরীক্ষাটার অ্যাটলিস্ট আমি ধরলাম 26 তারিখ থেকে, নভেম্বরের 26 তারিখের পর থেকে বা নভেম্বরের 26 তারিখ থেকে তুমি ফিজিক্স ফার্স্ট পেপার পড়া শুরু করে দিবা। এর আগে তোমার গুছাইতে হবে কি, এই যে বাকি যে সবগুলো চ্যাপ্টার আছে সেগুলোর প্রায়োরিটি বেসড লার্নিং। এর আগেই তোমার কি করতে হবে? প্রায়োরিটি বেসড লার্নিংটা করতে হবে। আর এই লাস্টের কয়েকদিন কি আমি ডিরেক্টলি পরীক্ষার জন্য পড়বো কি, ফিজিক্স ফার্স্ট পেপার। কারণ ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষাটা সবগুলো পরীক্ষার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে, এই কারণে, কারণ এটা প্রথম পরীক্ষা। এই প্রথম পরীক্ষা যদি ভালো না হয়, ইন কেস আল্লাহ না করুক খারাপ হয়েছে, তাহলে বাকি পরীক্ষা দিতে মনই টিকবে না। সো তোমাদের এই ফার্স্ট পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ এর জন্য। তো ফার্স্ট পরীক্ষাটা সবচেয়ে ভালো মতন দিতে হবে আমাদের। ওকে ফাইন, এখন এই যে 52 দিনের জার্নিতে তাহলে আমার এখন কয়দিন আছে? 48 দিন, রাইট? এর মাঝখানে আবার পুজোর বন্ধ আছে। সো আমরা দেখাবো যে কিভাবে আসলে আমরা প্ল্যান করছি এই 48 দিনকে প্রপার ওয়েতে কাজে লাগানো যায়। এই 48 দিনকে কিভাবে কাজে লাগানো যায়, এটাই আমাদের এই লাস্ট মোমেন্ট প্রিপারেশন কোর্স অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের টার্গেট থাকে। আমাদের এই কোর্সের টার্গেট এই 48 দিনকে ভালোভাবে কাজে লাগানো। এর মধ্যেও আমি বলবো যে আমরা তোমাকে তারও আগে ছেড়ে দিব। আমরা তোমাদেরকে প্রায় 12 নভেম্বরের মধ্যে ফ্রি করে দিব। 12 নভেম্বরের মধ্যে ফ্রি করে দিব, যেন এর মাঝখানেও তুমি যদি আমাদেরই কোনো একটা ক্লাস দ্বিতীয়বার করতে চাও, সেই জিনিসগুলো যেন করতে পারো। এর মাঝখানে আমরা কিছু এক্সট্রা ম্যাটেরিয়াল প্রোভাইড করব, এই এক্সট্রা ম্যাটেরিয়াল গুলো যেন তোমরা নিজেরা দেখতে পারো। এন্ড রুটিনটা কিন্তু আমরা বানাই ফেলছি অলরেডি। আমরা একদম আজকেই পাবলিশ করে দিব যে প্রথম ক্লাস কবে, দ্বিতীয় ক্লাস কবে, কি পড়ানো হবে, কে পড়াবে, সবকিছু রেডি আজকে। ঠিক আছে, আমি দেখাচ্ছি আস্তে আস্তে। তো আমরা তুলনামূলক এই পর্যন্তই বলতে গেলে তোমাদের এই লাস্ট মোমেন্ট প্রিপারেশন কোর্সে ওই দুইটা সৃজনশীল এবং 12টা করে এমসিকিউ এর জন্য যা যা জানা দরকার সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে ফাইন, তাহলে এই জায়গায় 1 এপ্রিলটা কি বুঝাচ্ছি ভাইয়া? 1 এপ্রিলটা বুঝাচ্ছি আমাদের মোর অর লেস, এটার একটু আগে বা পরে হতে পারে, আমাদের অ্যাডমিশন এক্সামগুলো। আমাদের অ্যাডমিশন এক্সামগুলো হচ্ছে 1 এপ্রিল বা ওই টাইমটাতে হতে পারে, কারণ যেহেতু তোমাদের ডিসেম্বরের 28 বা ডিসেম্বরের লাস্টের দিক দিয়ে পরীক্ষা শেষ হচ্ছে থিওরিটিক্যালটা, তারপরে আবার প্র্যাকটিক্যালও হবে 1 সপ্তাহের মতো। তো আমরা ধরতে পারি 3 মাসের মতো সময় সাধারণত পায় অ্যাডমিশনের শিক্ষার্থীরা। 1 এপ্রিল থেকে তোমার অ্যাডমিশন পরীক্ষা। তাহলে এই টাইমটা কেন আমরা এই জায়গাটার মধ্যে এই কোর্সটা করব, বা এই কোর্সের মূল উদ্দেশ্যটা কি? এই কোর্সটাতে প্রথমত আমরা দেখালাম নাম্বার ওয়াইজ ক্যালকুলেশন। এই যে মাঝখানে তুমি যে টাইম পিরিয়ডটা পাবা, কত? 3 মাসের একটা টাইম পিরিয়ড পাবা, ঠিক আছে? 3 মান্থসের একটা টাইম। এই টাইমটা সবচেয়ে অনিশ্চয়তার একটা টাইম একটা ছাত্র জীবনের। কেন? কারণ এতদিন ধরো তুমি হয়তো নটরডেম কলেজের বা হলিক্রস কলেজের বা যে কোনো একটা কলেজের একটা পরিচয় তোমার আছে, বাট এই টাইম থেকে তুমি যখন বাইরে বেরিয়েছো, এই টাইমে কিন্তু তোমার কোনো পরিচয় নাই। কেন পরিচয় নেই? কারণ এখন তুমি অ্যাডমিশন পরীক্ষার্থী, তুমি আইদার বুয়েট টার্গেট করছো অথবা মেডিকেল অথবা কিছু একটা টার্গেট করছো। সো এই টাইমটাতে কিন্তু তোমার কি নাই? কোনো পরিচয় নাই। এই টাইমটাতে তোমাদের এর জন্য সবচেয়ে সেন্সিটিভ মোমেন্ট এন্ড সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট একটা ছাত্রদের জন্য। সো এই টাইমটার মধ্যে তোমরা যদি কোনোভাবে এই যে ডিসেম্বর জুড়ে পরীক্ষাটা হইলো, এই পরীক্ষাটা তুমি যদি শিওর থাকো, আচ্ছা ঠিক আছে আমি 90% প্লাস মার্কস পাবো, আমি এমন ভালো পরীক্ষা দিছি আমি 90% প্লাস মার্কস পাবো, তাহলে তুমি এই টাইমে যখন তুমি ধরো সাপোজ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোচিং যে কোনো জায়গায় ভর্তি হইলা, তুমি ধরো মেডিকেলে অ্যাডমিশন কোচিং এ যে কোনো এক জায়গায় ভর্তি হইলা বা ডিইউ অ্যাডমিশন কোচিং যে কোনো এক জায়গায় ভর্তি হইলা, তোমার কিন্তু মাইন্ডে পিস থাকবে। কেন? কারণ তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, যদি 90% পাস মানে তোমার চিন্তা নাই, তুমি ভাববা যে আচ্ছা ঠিক আছে রেজাল্ট দেয় নাই এখনো, রেজাল্ট আমি তো পরীক্ষা ভালোই দিছি, আশা করি ভালোই হবে, আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাই নিতে থাকি। তোমার কিন্তু মাইন্ড ডাইভার্ট হচ্ছে না প্রিপারেশন নেওয়ার সময়।
মেডিকেল এক্সামের ক্ষেত্রেও তাই, মেডিকেল এক্সামেও জানো তোমরা 80% মানে জিপিএ 5 যদি না পাও তাহলে কি হয়, তোমার একটা মার্কস কাটা যায়, একাডেমিকের একটা মার্কস কাটা যায়, ওইটার হিসাবটাও আসতেছে পরে। ওই মার্কসটা কাটা যদি যায় তাহলে কিন্তু তোমার মনে উসখুস করতে থাকবে সব সময়, কি মনে হবে যে আমি তো পড়তেছি বাট আমি তো নাম্বার কাটা যাবে, আমি তো পারবো না ওদের সাথে, এন্ড দেন তোমার কি পড়াটার ব্যাঘাত ঘটবে, এন্ড এই পড়াটার ব্যাঘাত এই জিনিসটা যখন ঘটে সে মেইন যুদ্ধের আগেই হেরে যায়, মানে সে সারেন্ডার করে দেয় ম্যাক্সিমাম টাইমে এই জায়গায় এসে, যদি তার এই জায়গার পরীক্ষাটা খারাপ হয়। যদি তার এই জায়গার পরীক্ষাটা খারাপ হয়, যদি 90% প্লাস মার্কস বা 90%-এর মতন পাওয়ার কনফিডেন্স তার মধ্যে না থাকে রেজাল্ট দেওয়ার আগে পরীক্ষা দেওয়ার পরে, যদি কনফিডেন্সটা না থাকে, তাহলে এই টাইমটার মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী ভর্তি হয় ঠিকই বিভিন্ন কোচিং এ, কিন্তু ঝরে পড়ে, বেশিরভাগ শিক্ষার্থী ঝরে পড়ে। এন্ড আমাদের বিভিন্ন এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখছি প্রথম দিন সব সময় অ্যাডমিশন কোচিং গুলোতে সিট একদম ফিল আপ, কিন্তু যতই দিন আগায় আস্তে আস্তে খালি হইতে হইতে এমন অবস্থা হয় শেষে 10-12 জন থাকে একটা ক্লাসরুমে অ্যাডমিশন কোচিং এ। কেন? কারণটা হচ্ছে যে ওই যে কনফিডেন্স পাচ্ছে না, সে যদি ভালো পাইরেও থাকে সে এই 90% নাই তার, এটা চিন্তায় চিন্তায় সে দেখা যাচ্ছে পড়া থেকে সরে যাচ্ছে, সে বিকল্প চিন্তা খুঁজতে থাকে, সে চিন্তা করে যে আমি অন্য কিছু করব, আমি এটা করব, আমি আরেকবার পরীক্ষা দিব এইচএসসি। তো এই চিন্তাগুলো তাকে ভর করে বসে এই টাইমটাতে। তাই এই টাইমটাতে এই পরীক্ষাটার একটা ভালো সিকিউরিটি দরকার আছে আমাদের, এন্ড দ্যাটস ওয়াই এই কোর্সটাতে আমরা অ্যাকচুয়ালি টার্গেট নিব A+ এর না, টার্গেট নিব আমি যেন এই পরীক্ষাগুলো এত ভালোভাবে দিতে পারি, যেন এই পরীক্ষাটার ভালো দেওয়ার সুবাদে আমার যে অ্যাডমিশন প্রিপারেশন টাইমটা আছে, ওই অ্যাডমিশন প্রিপারেশন টাইমটাতে হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, তো অ্যাডমিশন প্রিপারেশন টাইমটাতে তোমাদের এই জায়গাটাতে খেয়াল করতে হবে, এই জায়গাটাতে তোমরা যেন নিশ্চিন্ত থাকতে পারো, এইটাই তোমার এই আমাদের শেষ মুহূর্তের যে প্রস্তুতি কোর্স, এই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের টার্গেট। ওকে ফাইন, তাহলে আমাদের এই 90% প্লাস মার্কস যেটা আছে, এই মার্কসটা আমরা টার্গেট করব, সবাই টার্গেট করব। এখন এইটার জন্য জান প্রাণ লাগাই দিতে হবে কি এই 48 দিন সময়টাতে। কেন? কারণ আমি এই টাইমটাতে রিল্যাক্সে অ্যাডমিশনের পড়া পড়তে চাই, আমি ঝরে পড়াদের মধ্যে থাকতে চাই না। ওকে ফাইন, তাহলে এবার যদি আমি চলে যাই আমাদের সামনে যদি আমরা একটু চলে যাই, তাহলে এই জায়গাটাতে একটু খেয়াল করো, আমাদের সামনে যদি চলে যাই এই জায়গাটাতে একটু খেয়াল করো, আমাদের পিসিএমবি এই জিনিসগুলো আছে, রাইট? আমাদের পিসিএমবি এই জিনিসগুলো আছে, তোমরা কি আমার লেখা সব ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ? ওকে ফাইন, দেখো আমাদের পিসিএমবি এই জিনিসগুলো আমাদের এই জায়গাটার মধ্যে আছে। তো পি দিয়ে কি বুঝাচ্ছি? ফিজিক্স, সি দিয়ে কেমিস্ট্রি, এম দিয়ে ম্যাথ, বি দিয়ে বায়োলজি, এই জিনিসগুলো ভাইয়া বুঝাচ্ছি। সো ফিজিক্সে তোমরা জানো ফিজিক্স 1 ফিজিক্স 2 পড়তে হবে, কেমিস্ট্রিতে কেমিস্ট্রি 1 কেমিস্ট্রি 2, ম্যাথে ম্যাথ 1 ম্যাথ 2, যাদের ম্যাথ আছে তারা ম্যাথ, যাদের বায়োলজি আছে তারা বায়োলজি। এই জিনিসগুলো তোমরা অনেক জানো, এটা অনেক পুরনো আলোচনা। গতকালের আলোচনায় আসে, গতকাল আমাদের যে নোটিশ দিয়েছে সেটার সাপেক্ষে যদি একটু খেয়াল করি, দেখো আমাদের ফিজিক্স 1, এই ফিজিক্স 1 এর মধ্যে আমরা 20 মার্কসের সিকিউ নাম্বার, আমার 12 মার্কসের আমার এমসিকিউ নাম্বার। সো 20 মার্কসের সিকিউ নাম্বার এন্ড 12 মার্কসের 20 মার্কসের সিকিউ, 12 মার্কসের আমার এমসিকিউ। এখন এই 20 এর মধ্যে ভাইয়া কি লিখছি এখানে 18 প্লাস, এই 12 এর মধ্যে কি লিখছি 10 প্লাস। সো আমার 20 এর মধ্যে 18 প্লাস দিয়ে কি বুঝাচ্ছি যে আমার এই 20 নম্বরের মধ্যে 18 বা 18 বেশি পাইতে হবে যদি আমি সেফ থাকতে চাই ওই 90% এর হিসাবে। এন্ড 12 এর মধ্যে আমার 10 প্লাস পাইতে হবে। আমি এই নাম্বারগুলো কিন্তু ইচ্ছা মতন বসাই না, আমি অ্যাকচুয়াল ফিল্ডে যেটা ঘটে, অ্যাকচুয়াল পরীক্ষা হলে যেটা ঘটে সেটার সাপেক্ষে বসেছে। কারণ ফিজিক্স পরীক্ষার মধ্যে এই 12টা এমসিকিউ আসবে, যদি ম্যাথমেটিক্যাল এমসিকিউ দেয় মাঝে মাঝে অনেক ছাত্রের 15 মিনিটে 12টা কারেক্ট করাও ডিফিকাল্ট হয়ে যায়, কারণ একটা করতে মাঝে মাঝে একটু সময় বেশি লাগতে পারে। সো আমরা ধরে নিচ্ছি যে আমাদের টার্গেট থাকবে এই 20 মধ্যে 18 প্লাস, অর্থাৎ আমার ঘতে যদি 1 করে কাটে, দুইটা সৃজনশীলে ঘতে 1 আর 1 করে কাটে, তাহলে আমি ধরলাম আমি 18, আর এইখানে আমার 10 বা 10-এর অধিক থাকতেই হবে। তার মানে আমি 32-এ 28 প্লাসের টার্গেট রাখবো ফিজিক্স পরীক্ষার জন্য। কেমিস্ট্রির জন্য যদি দেখি, কেমিস্ট্রি একটু মুখস্থ বেসড আসে মাঝে মাঝে এমসিকিউ গুলা। সো কেমিস্ট্রিতে যদি ভালো করে পারা থাকে জিনিসগুলা, এন্ড এই যে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের প্রত্যেকটা জিনিস যদি ভালো করে দেখো, এন্ড ভাইয়ারা তোমাদেরকে অবশ্যই বলে দিবে যে কোন জায়গা থেকে পড়বা এমসিকিউ গুলোর জন্য, এগুলো যদি ভালো করে দেখো তাহলে এখানে 12-তে 12 পাওয়া সম্ভব, এখানে 12-তে 12 পাওয়া সম্ভব, কারণ 25টার মধ্যে তোমার 12টা দিতে হবে। সো এই যে 20-এ 18 প্লাস আর এখানে 12 থেকে 12টা পাইলে তোমার অ্যাকচুয়ালি
মার্কসের মধ্যে তোমার অ্যাকচুয়ালি 30+ মার্কস এখানে পাওয়ার সম্ভাবনা আছে। বাকিগুলো তো এইভাবে আমি ভাই একটা এস্টিমেশন দিয়ে রাখছি। ম্যাথসের ক্ষেত্রে রিটেনে 20 পাওয়া সম্ভব, কারণ এখানে নাম্বার কাটবে না যদি ম্যাথ হয়। অ্যান্ড 12তে এটাতেও টাইম লাগতে পারে, সময়ের কারণে অনেকে একটু আগে পরে একটা বা দুইটা নাম্বার হারায় যেতে পারে, সো আমি ধরলাম 10+। সো একইভাবে বায়োলজিতে আমি বলবো রিটেনের ক্ষেত্রে নাম্বার 1 কম দিতে পারে, কারণ ঘতে তোমরা জানো 1 কম দিতে পারে, কিন্তু আবার এমসিকিউতে যেহেতু মুখস্থ বেস, পারলে পারছি, না পারলে নাম্বার কাটা যাবে। আমরা যদি 25টা এমসিকিউ ওইভাবে তোমাদের বলি যে এই জায়গায় এই জায়গাগুলো থেকে পড়বা, আর তোমরা যদি অ্যাকচুয়ালি পড়তে পারো তাহলে এই জায়গায় 12তে 12 পাওয়া ইজিলি পসিবল। সো এইটা আমি দেখালাম মোটামুটি আমাদের যেটা টার্গেট হওয়া উচিত এই শেষ মুহূর্তের প্রস্তুতি করছে। যারা যারা এই আমাদের আজকে ওরিয়েন্টেশন ক্লাসটা দেখছো তাদের সবারই আমি বলবো যে এই জিনিসটা টার্গেট থাকা উচিত। তো এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা বলো একটু কমেন্টে, যে এই জায়গায় ভাইয়া যে এস্টিমেশনটা দেখাইছি এটা হচ্ছে সেফ থাকার জন্য। কোথায়? অ্যাডমিশন টেস্টগুলোতে সেফ থাকার জন্য এই মার্কস গুলো আমরা টার্গেট করব আগে থেকেই। তো আমাদের এই জায়গাটাতে যদি আমরা পিসিএমবি এর ব্যাপারটা বুঝি তাহলে একটু খেয়াল করি সময়ের দিকে, একটু খেয়াল করো সময়টার দিকে। 8টা সিকিউ থেকে 2টা সিকিউ দিতে হবে, এইটা সময় তোমাকে খুবই বেশি দিছে, 75 মিনিট। যদি পারি তাহলে নাম্বার কারোই হারানো উচিত না। এই জায়গায় 75 মিনিটের মধ্যে 2টা সিকিউ দেওয়া খুব ডিফিকাল্ট কিছু না, যদি প্রায়োরিটি বেস লার্নিং আসো। কারণ প্রায়োরিটি বেস লার্নিং এ তুমি জানো তুমি এই চ্যাপ্টার এই চ্যাপ্টার এই চ্যাপ্টার তোমার প্রায়োরিটি, তুমি প্রথমে প্রশ্ন যখন পড়তেছো এই চ্যাপ্টার গুলোর প্রশ্ন পড়বা, তুমি এই চ্যাপ্টার গুলোর পরে এমন প্রিপারেশন নিয়ে আসছো যে কোনো ভাবে ঘুরাই দেখ তোমাকে আটকানো যাবে না। সো তুমি তারপরে যদি একটা সৃজনশীল কোনো কারণে না পারো তাহলে পরেটাতে যাওয়ার সুযোগই পাচ্ছ, রাইট? 3টা যদি চ্যাপ্টার ওইভাবে পড়ায় দেওয়া হয় যে 3টা থেকে 3টা সৃজনশীল তো মাস্ট, আর কোনটা থেকে ডাবলও তো আসবে, রাইট? সো তখন তোমরা অ্যাকচুয়ালি এই 75 মিনিটে 2টা সিকিউ ভালোভাবে অ্যান্সার করা কোনো ঝামেলাই হবে না। একটা ঝামেলা হইতে পারে, সেটা হচ্ছে ক খ যদি মিক্সড করে দেয়। যদি এমন হয় এই চ্যাপ্টারের ক দিল, ওই চ্যাপ্টারের খ দিল, আর গ ঘ দিল একটা আলাদা চ্যাপ্টারে, সো তখন তোমাদের অ্যাকচুয়ালি এই জায়গাটাতে, এর জন্যই ভাই এই জায়গায় 1 কম রাখছি। যে তাও আমি বলবো যে অন্যান্য চ্যাপ্টারে ক খর জন্য হলেও আমরা একটা সাজেশন প্রোভাইড করার চেষ্টা করব, বাট ক খ এর জন্য বই একটু রিডিং পড়তে হবে, বই একটু রিডিং পড়তে হবে, জানতে হবে যে কোথায় কি আছে মোটামুটি। ফিজিক্সে সাধারণত কটা অত ঝামেলা হবে না, সংজ্ঞা মাত্রা এই জিনিসগুলো থেকেই দিয়ে দেয়। খটার মধ্যে মাঝে মাঝে কারো 1 নাম্বার হারাই গেলেও যেতে পারে, বাট আমরা সর্বোচ্চ চেষ্টা করবো বইটা রিডিং রাখার, যেন আমার এই জায়গায় ভালো মার্কস চলে আসে ফিজিক্সের জন্য যদি বলি। এন্ড 25টাতে 12টা এমসিকিউ, এই ক্ষেত্রে তোমাদের একটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে 25টা এমসিকিউ থেকে তোমরা প্রথমে সিলেক্ট করতে হবে 12টা এমসিকিউ, দেন ওই 12টা এমসিকিউ তোমাদের কি করতে হবে? দাগাইতে হবে। সো ফার্স্ট কাজ হচ্ছে সিলেকশন, সেকেন্ড কাজ হচ্ছে দাগানো। সো সিলেকশন পার্টটার জন্য আমি বলবো যে 15 মিনিট, যে ফিজিক্সের জন্য 15 মিনিট লাগবে, কিন্তু বাকিগুলোর জন্য বায়োলজি বা কেমিস্ট্রির জন্য আমার কাছে মনে হয় না 15 মিনিট লাগবে 12টা এমসিকিউ দাগানোর জন্য। বাট চুজিংটা হইতে হবে পারফেক্ট, যে আচ্ছা আমি যেগুলো চুজ করছি ওইগুলোতে আমি নাম্বার পাবো কিনা 100% শিওর, ওকে শিওর, তারপরে দাগাচ্ছি। সো এই 25টা থেকে 12টা এমসিকিউ 12-15 মিনিট সময় আমি মনে করি যথেষ্ট সময় এখানে দেওয়া আছে। ওকে ফাইন, এবার আমি যদি চলে যাই আমাদের যেই ইউনিভার্সিটি গুলো আমরা টার্গেট করি, আমাদের যেহেতু এইচএসসির পরবর্তী ধাপটাই কি অ্যাডমিশন, রাইট? অনেকে তোমাদের মধ্যে এখনই অ্যাডমিশন পড়া শুরু করে দিছো। এখন এই যারা যারা অনেকে অ্যাডমিশন পড়া শুরু করে দিছো তাদের ক্ষেত্রে জানার স্বার্থে আমরা যদি বলি আমাদের এই পরিবর্তিত মান বন্টনে কোন কোন মার্কস পাইলে আমরা ধরতে পারি সেফ, এই জিনিসটা ভাইয়া একটু বুঝাই, কারণ তাহলে আমাদের অ্যাটলিস্ট ক্লিয়ার একটা ভিশন থাকবে আমি এখন পড়তেছি, কেন পড়তেছি, এন্ড সামনে এটা কোথায় কাজে লাগতে পারে। সো আমরা যদি এই জায়গাটাতে ভাইয়া একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমাদের বুয়েটে সবচেয়ে টাফেস্ট যে টার্গেটটা ছিল সেটা হচ্ছে 2016 সালের যারা এইচএসসি পরীক্ষার্থী, 2016 সালে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তখন তো 100 মার্কসের পরীক্ষা হইতো, প্রতিটাতে 100 করে, মানে ফিজিক্সে 100 100 200, কেমিস্ট্রিতে 100 100 200, ম্যাথে 100 100 200। তখন 12,000 জনকে পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছিল, এন্ড যে 12,000তম ছিল তার মার্ক ছিল 540 আউট অফ কত? 600। দ্যাট মিনস 600-র সাথে কত পার্সেন্টেজ মার্কস পাইলে 540 হয়? 90%, রাইট? এইটা আমরা এখন পর্যন্ত যে প্রিভিয়াস হিস্ট্রি দেখছি, বিগত সালগুলোর হিস্ট্রি, ওই হিস্ট্রি অনুসারে এইটা সবচেয়ে বেশি মার্ক যেটা এইচএসসি থেকে দরকার ছিল। যে লাস্ট ক্যান্ডিডেট পরীক্ষা দিতে পারছে তার 90% মার্কস ছিল। সো আমরা যদি ধরে নিই, এটা কিন্তু ব্যাচ ব্যাচে আলাদা হয়, এক এক ব্যাচে এক এক রকম হয়। আমরা ধরে নিব আমাদের ব্যাচে যদি সবকিছুই প্রতিকূলে থাকে তারপরে যেন আমি সুযোগ পাই, তাই আমি এই 90%টা এই জায়গা থেকেই নিয়ে আসছি। 32 মার্কসে যদি আমাদের এক্সাম হয়, 90% যদি করি আমার 28.8, অর্থাৎ আমরা ধরে নিব 29 আমার পাইতে হবে। আমরা ধরে নিব কি এখানে 29 পাইতে হবে যদি আমি সেফ থাকতে। এখানে একটা জিনিস ভাইয়া লিখছি, সেটা হচ্ছে পিসি, মানে ফিজিক্স কেমিস্ট্রিতে অ্যাটলিস্ট
29 করে প্রতি পত্রে পাওয়ার একটা চেষ্টা আমাদের থাকতে হবে। এখন এমন হইতে পারে একটাতে তুমি 28 পাইছো, আরেকটাতে আবার 32 উঠাই ফেলছো, তাইলেও হবে, কোনো সমস্যা নাই, বাট গড়ে 29 করে পাইতে হবে প্রতিটা পত্রে, প্রতিটা পরীক্ষায়, অ্যাটলিস্ট ফিজিক্স কেমিস্ট্রিতে। আমার একটা ধারণা বলে সেটা হচ্ছে যে যেহেতু এবার অনেকের ম্যাথ আছে আবার অনেকের ম্যাথ নাই, বাট গভর্নমেন্ট থেকে বলা আছে যে বুয়েটে বা বিভিন্ন জায়গায় ম্যাথ থাকুক বা না থাকুক, অপশনাল যেটাই থাকুক না কেন তাদের পরীক্ষা দিতে দেওয়া হবে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট বা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে দেওয়া হবে। তাই যাদের ম্যাথ আছে তাদের জন্য শুধু ম্যাথ আনবো, যাদের ম্যাথ নাই তাদের জন্য বায়োলজি আনবো, এই জিনিসটা আমার মনে হয় না করবে, কারণ অসম প্রতিযোগিতা হবে। তাহলে আমার মনে হয় এবার বুয়েট অ্যাডমিশন টেস্টে এইচএসসি তে ম্যাথসের মার্কসটা কনসিডার নাও করতে পারে, আমার কাছে এটা মনে হচ্ছে, কারণ ফিজিক্স কেমিস্ট্রি কমন, ফিজিক্স কেমিস্ট্রিটাই নিতে পারে। ইনফ্যাক্ট মাদ্রাসা বোর্ড থেকেও কিন্তু পরীক্ষা দিত, রাইট? মাদ্রাসা বোর্ডের ওরাও কিন্তু ম্যাথ বা বায়োলজি দিচ্ছেই না। তোমাদের ক্ষেত্রে নাহলে তাও বুঝলাম যে কেউ ম্যাথ নিছো, কেউ বায়োলজি নিছো, রাইট? তো তোমাদের মধ্যে তাও বুঝলাম একটা ম্যাথ নেওয়ার সুযোগ ছিল, কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ম্যাথটা কি হবে, ম্যাথটা পরীক্ষায় দিবে না। সো ম্যাথটা পরীক্ষা না দিলে তাহলে তাদের জন্য জাজমেন্টটা শুধু ফিজিক্স কেমিস্ট্রিতেই করতে হবে। তাই আমি বলবো ফিজিক্স কেমিস্ট্রিতে অ্যাটলিস্ট বুয়েট যারা টার্গেট, বুয়েট যারা স্বপ্ন দেখো, তারা প্রতিটা পত্রে 29 করে পাওয়ার যদি একটা কনফিডেন্স থাকে যে আমি 29 পাবো, তাহলে তোমাদের জন্য আমি মনে করি যে বুয়েট প্রিপারেশন নিতে পরে আর ওই যে মাঝখানের যে টাইমটা, যে টাইমে তোমাদের অস্থিরতা কাজ করে, সেই অস্থিরতাটা আর কাজে ধরবে না তোমাকে, তুমি ইজিলি প্রিপারেশন নিয়ে যেতে থাকতে পারবা। দেন মেডিকেলের জন্য যদি দেখি, মেডিকেলের জন্য আমাদের পিসিবি বা পিসিএম দুই ক্যান্ডিডেটই পরীক্ষা দিতে পারবে, এখানেও পারবে। এখানে আমি জাস্ট বলছি যে ক্রাইটেরিয়া ফিজিক্স কেমিস্ট্রিতে আমার 29 করে রাখার একটা টার্গেট থাকতে হবে। আচ্ছা, সো পিসিবি বা পিসিএম এ আমার এ প্লাস পাইতে হয়, এ প্লাস মানে 80% মার্কস। আমি যদি 32 এর 80% করি তাহলে 25.6 আসে, দ্যাট মিন্স আমার টোটালে আসে 26 রাউন্ড করলে। দ্যাট মিন্স আমি 26 পাইলে জিপিএ 5 পাচ্ছি, জিপিএ 5 পাইলে আমরা জানি এইচএসসি এর মার্কসে 25 দিয়ে গুণ দেওয়া হয়, দ্যাট মিন্স 125। তুমি পরীক্ষা দিতে বসার আগে 125 মার্কস তুমি তোমার সাথে নিয়ে যেতে পারতেছো। সো এইটা আমরা বলবো যে মেডিকেল ক্যান্ডিডেটদের জন্য এই মার্কসটা আমাদের টার্গেট রাখতে হবে। ডিইউ ক্যান্ডিডেটদের জন্য আমার এ প্লাস, তো ডিইউ ক্যান্ডিডেটদের জন্য আমার 26 মার্কস পাওয়া একটা টার্গেট থাকতে হবে। সো আমি মোটামুটি ডিফারেন্ট টার্গেট যাদের, তাদের ক্ষেত্রে আমি জাস্ট বলে দিলাম যে তোমাদের এই পিসিএম পিসিবি এগুলোতে কেমন মার্কস টার্গেট থাকা উচিত, এই শেষ মুহূর্তের প্রস্তুতি থেকে তোমাদের অ্যাটলিস্ট কি জিনিসটা মেক শিওর করা উচিত, এই মার্কস গুলা। আমরা কিন্তু বলতেছি না এ প্লাস টার্গেটে আমরা পড়াচ্ছি, আমরা বলতেছি ওইটাই যে ওই মার্কস পাওয়ার জন্য যথেষ্ট জ্ঞান যেন আমরা প্রোভাইড করি, যেই মার্কসটা তোমাকে অ্যাডমিশন টেস্টে সেফ রাখবে, অ্যাডমিশন টেস্টে তোমার মার্কস হারাচ্ছে না বা তোমার পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তুমি বাধার শিকার হচ্ছ না। বাট এই ক্ষেত্রে আমরা শুধু পড়ালেই হবে না, আমাদের পড়ানোর সাথে তোমাদের নিজেদেরও পড়তে হবে। এই কোর্সে কিন্তু এমন অনেকে ভর্তি হচ্ছে যারা হয়তো ভাবতেছে কোর্সে ভর্তি হয়েছি দায়িত্ব শেষ। নো, তুমি কোর্সে শুধুমাত্র তোমার টাকাটা ইনভেস্ট করছো, তোমার সময়টাও ইনভেস্ট করতে হবে। সময়টা যদি তুমি ইনভেস্ট করো তারপরে আমি বলবো যে তুমি অ্যাকচুয়ালি এই মার্কস গুলো পাওয়ার দাবিদার, এই মার্কস গুলো তখন তুমি পাওয়ার দাবিদার, এন্ড এই মার্কস গুলো পেয়ে তখন তুমি তোমার সামনের যে জার্নিটা ওই জার্নিটা স্মুথলি কন্টিনিউ করতে পারবা। তো এইটা ছিল ভাইয়ার তরফ থেকে তোমাদের প্রতি মেসেজ। এখন আমরা আর দেরি করবো না, আমরা আমাদের যারা শিক্ষক আছেন সম্মানিত তাদের কাছে চলে যাব, এন্ড সবার জন্যই বলি যে তারা আমরা মিলে কিভাবে আসলে ডিজাইন করেছি যে আমাদের কোন চ্যাপ্টার কতদিন বা আমাদের রুটিনটা পাবলিশ করব। সো আমরা দেরি না করে চলে যাচ্ছি আমাদের টিচারদের কাছে, আমাদের টিচাররা বসে আছেন তোমাদের সাথে কথা বলার জন্য, এন্ড তোমাদের মতামত আমরা নিব। আমরা এখন সরাসরি আমাদের টিচারদের কাছে চলে যাচ্ছি। মাইকটা আমার আনমিউট করে নি। সো শুভ্র, হাসানানাম, মাহির আসিফ, কি অবস্থা তোমাদের? এন্ড আমাদের স্টুডেন্টসরা আছে এইচএসসি 21 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, তাদের জন্য আমরা বেসিক্যালি যে রুটিনটা তৈরি করেছি আজকে আমরা সেই রুটিনটা দেখাবো এবং তাদের মতামত নিব যে তারা এখন কি অনুভব করতেছে, এন্ড আমাদের এই কোর্সটাতে তাদের জন্য আর কি কি সার্ভিস, কি কি জিনিস আনলে সুবিধা হয়। সো আমি প্রথমেই চলে যাব একটু শুভ্রের কাছে। শুভ্র, আমরা তো ফিজিক্স কেমিস্ট্রি এই কথাগুলো অনেক বলতে পারি, বাট বায়োলজির ক্ষেত্রে আমি একবারই দুর্বল। সো বায়োলজির ক্ষেত্রে তুমি যদি কিছু বলতা, এন্ড আমি আমার স্ক্রিনটাও শেয়ার করতেছি, স্ক্রিনটা শেয়ার করে আমাদের রুটিনটাতেও চলে যাচ্ছে। শুভ্র, বায়োলজি নিয়ে যদি স্টুডেন্টসদের কিছু বলতা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি যে কোর্সটা, এই কোর্সটায় তোমরা
অসংখ্য স্টুডেন্ট এনরোল করেছো, আশা করছি তোমরা বাকি যারা এখনো এনরোল করোনি তাদেরকেও আমরা খুব তাড়াতাড়ি আমাদের সাথে পেয়ে যাব। সো বায়োলজি এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে শুধু যদি আমরা সাবজেক্ট থেকে বের করে এনে আমরা যদি লাইফের সাথে চিন্তা করি, তাহলে একটা সাবজেক্ট যেটা পাচ্ছি যেখানে আমরা হার্ট পড়ছি, লাংস পড়ছি, আমরা গাছ নিয়ে পড়ছি। মানে আমি সকালে ঘুম থেকে উঠলাম, ঘুম ঘুম থেকে উঠে আমি বুকে হাত দিলাম, বুকে হাত দিয়ে কিন্তু আমার হার্টটা বিট করছে, ফিল করতে পারছি। আমি ওয়াশরুমে গেলাম, আমি কি করলাম, ওয়াশরুম অ্যাটেন্ড করলাম, আমার ইউরিনেশন হলো, তো সেক্ষেত্রে কিন্তু আমি বুঝতে পারছি যে আমার কিডনিটা ঠিক আছে। আমি বাইরে গেলাম, বারান্দায় গেলাম, বারান্দায় যেয়ে কিন্তু আমি গাছপালা দেখতে পাচ্ছি, সেই গাছ নিয়েও কিন্তু আমরা পড়াশোনা করি, এটা এমন একটা সাবজেক্ট। তো সেই সাবজেক্ট থেকে যখন আমরা এটা পরীক্ষার দিকে চলে যাই, তখন কিন্তু আমাদের কি হয়ে যায়, রিয়েলিটি কিন্তু অনেকটা ডিফারেন্ট হয়ে যায়। আমাদের কিন্তু কিছু কোশ্চেন পড়তে হয়, আনসার করতে হয়, মার্কস আনতে হয়, আর আমাদের উপর দিয়ে এ প্লাসের একটা প্রেশার তো থাকেই, এ প্লাস পেতে হবে। সো এ প্লাস পাওয়া, প্রিপারেশন নেওয়া, এটা কিন্তু একান্তই তোমার। একটু আগে যেটা আমাদের অপার ভাইয়া বললেন যে কোর্সে এনরোল করলেই কিন্তু এ মানে এই না যে আমি এ প্লাস পেয়ে গেছি। এ প্লাস পেতে গেলে কিন্তু আমাকে নিজেকে পড়তে হবে, ঠিক আছে? এমন না তুমি কোর্সে এনরোল করলা, তুমি টাকা দিয়ে দিলা, আর এমন একটা হয়ে গেল যে তুমি ধরে নিছো তুমি এ প্লাস পেয়ে গেছো। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু সময় ইনভেস্ট করতে হবে, পড়াশোনা করতে হবে। সো পড়াশোনাটা এখন হওয়া লাগবে একটু কি বলবো, সিলেক্টেড ভাবে, একটু মানে আমাদের মাথাটাকে একটু কাজে লাগিয়ে কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রমটা কি করতে হবে, রাইট ওয়েতে করতে হবে। আমি সবসময় কিন্তু একটা কথা বলি যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এই কথাটা রাইট, বাট তখনই রাইট হবে যখন তুমি রাইট ওয়েতে পরিশ্রমটা করবা, পারফেক্ট ওয়েতে পরিশ্রমটা করবা। সো এখন আমাদের যে কাজটা করতে হবে, এমন কোনো কোশ্চেন আনসার করা যাবে না যে কোশ্চেন আনসার করলে আমাদের মার্কস কাটার সুযোগ থাকে। বায়োলজিতে কিন্তু মার্কস তোলা সহজ, কিন্তু এ প্লাস তোলা বা 90 তোলাটা একটু টাফ। আমি স্বীকার করছি, আমার সাবজেক্ট হলো, আমি এটা স্বীকার করছি। ফিজিক্স ম্যাথের একটা সুবিধা হচ্ছে তুমি ম্যাথ কারেক্ট করে ফেললা, তুমি কিন্তু দুইটা সৃজনশীলে কিন্তু 20 পেয়ে গেছো, কোনো টেনশন নাই। আবার ভুল হলে আবার সমস্যা, ভুল হলে কিন্তু একদম নাম্বার ধরে চলে যাবে কিন্তু, ঠিক আছে? আবার বায়োলজিতে এখানে আবার বিষয়টা কি, যদি তুমি কোনোভাবে আইডেন্টিফাই করতে পারো যে তোমাকে আসলে হৃৎপিণ্ড আঁকাতে বলেছে, বা তুমি যদি আইডেন্টিফাই করতে পারো যে তোমাকে জিন তত্ত্বের প্রথম সূত্রটাকে বুঝাইতে বলছে, তুমি যদি কোনোভাবে ধরে নিতে পারো, এখানে কিন্তু তোমার ক্যালকুলেশনে কোনো ঝামেলা থাকতেছে না, তুমি আনসার লিখে দিয়ে আসবে এবং তুমি মার্কস পেয়ে যাবা। এদিক থেকে একটা সুবিধা, মানে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? বাট হ্যাঁ, সেখানে আবার লেখার একটা ব্যাপার স্যাপার থাকে, নাম্বার কিন্তু এক এক করেও যদি কাটে, গতে যদি এক কাটে আর ঘতে যদি এক কাটে, তাহলে কিন্তু তোমার 2 নাম্বার নাই। তাহলে তুমি যদি এমন কোশ্চেন বাছাই করো যেখানে তুমি ক খ ঠিকই আনসার করলা, গ আর ঘতে তোমার এক এক নাম্বার চলে গেল, তাহলে কিন্তু তোমার দুইটা সৃজনশীলে কয় নাম্বার চলে গেল, 4 নাম্বার চলে গেল। লং রান এটাকে যদি আমি এখন 100% করি, তাহলে কত চলে যায় ভাইয়া? আমি আবার ক্যালকুলেশন একটু কাঁচা, মোস্ট প্রবাবলি মনে হয় 12 থেকে 14 নাম্বার কিন্তু তোমার চলে যাবে। তো 12 থেকে 14 নাম্বার যাওয়া মানে কিন্তু তুমি বুঝতেছো যে এ প্লাস নিয়ে কিন্তু এটা টানাটানি কিন্তু পড়ে যায়। তার মানে এই ক্ষেত্রে যারা আমরা হয়তো বা পুরো সিলেবাসটা পড়ি নাই, বা আমাদের হয়তোবা একটু বাকি আছে, এখনো একটু ভয় ভয় কাজ করছে যে আমি ভালো নাম্বার পাবো কিনা, তাদের জন্য আবার বায়োলজিতে নাম্বার তোলা সহজ, 70 পাওয়া সহজ, 80-র কাছাকাছি যাওয়া সহজ। কিন্তু 80 তুলতে গেলে বা 90 তুলতে গেলে তোমাকে কি করতে হবে, অ্যাকুরেটলি সেই প্রশ্নটাই বাছাই করতে হবে যেখানে যে যাতে আমার গ আর ঘতে মার্কস কাটা না যায়। এন্ড এই কারণেই আমরা যে 5টা ক্লাস আছে, 5টা ক্লাসে এমন 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 চ্যাপ্টার আমরা সিলেক্ট করেছি যেগুলো আনসার করলে তুমি অন্তত তোমার গ আর ঘতে তুমি নাম্বার হারাবে না, যদি তুমি অ্যাকুরেটলি আনসার করে আসতে পারো। এখন তোমাকে হয়তোবা বলেছে যে তোমার বুকের ভিতরে একটা যন্ত্র আছে যেটা ধুক 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 করে, মানে হচ্ছে বিট করে। এখন তুমি ভাবলা কি বুকের ভিতরে তো আরেকটা যন্ত্র আছে লাংস, তা হয়তো লাংস হইতে পারে, তাহলে কিন্তু তোমার কিন্তু আনসার কিন্তু চলে গেল, তুমি কিন্তু এখানে মার্কস পাচ্ছ না। তোমাকে এখানে কি করতে হবে, অ্যাকুরেটলি বুঝতে হবে যে আসলে বুকের ভিতর ধুক ধুক যে যন্ত্রটা, সেটা আসলে হার্ট, সেটা কিন্তু লাংস না। এই যে তুমি ধরতে পারলা, এই ধরে এখন তুমি লিখে দিয়ে আসো, তুমি কিন্তু ভালো নাম্বার পেয়ে যাবা। কিন্তু লিখলেই তো হবে না বাবা, এখানে কিন্তু ব্যাপার স্যাপার আছে। তো লেখাটা কতটুকু সুন্দর করে করতে হবে, সবাই তো লেখে, মার্কস কিন্তু সবাই সেম পায় না। এর পেছনে কারণ কি, লেখারও একটা সৌন্দর্য আছে, যে আমি প্রশ্নটা কিভাবে শুরু করব। ধরো গ নাম্বারে তোমাকে বললো হৃৎপিণ্ডের চিত্রটা একটু এঁকে দেখাও, ডিরেক্টলি তো হৃৎপিণ্ড বলবে না, তোমাকে বুঝে নিতে হবে এখানে হৃৎপিণ্ড আসছে। তো তুমি কি করলা, চুপচাপ সুন্দর করে হার্টের ছবি একটা আঁকাই দিয়ে চলে আসলা লেভেল করে, তুমি ভাবলে এই তো পেয়ে গেছি আমি 3 নাম্বার, আমার তো 3 নাম্বার চলে আসছে। ব্যাপারটা কিন্তু এরকম না, আগে পিছে কিন্তু কি লিখতে হয়, যে আমার লেভেলিংটা ডান দিকে করতে হবে। তুমি একদম উপর নিচে ডানে বামে চারিদিকে মনের খুশি মতো লেভেল করে দিয়ে আসলা, স্যার তো রেগে যাবে, স্যার তো তোমাকে এখানে নাম্বার দিবে না। আবার ধরো তোমার এখানে কিন্তু শুরুতে একটু লিখতে হবে যে উদ্দীপকের যেই
অঙ্গটার কথা বলা হয়েছে, সেই অঙ্গটা হচ্ছে হৃদযন্ত্র। হৃদযন্ত্র আমাদের বুকের মাঝ বরাবর বাম দিকে একটু বেশি বেঁকে থাকে। এই যে তুমি 2টা লাইন লিখলা, 2টা লাইন লিখে কি হলো জানো? তোমার 3 পাওয়ার পসিবিলিটি কিন্তু বেড়ে গেল। এখন তুমি চিন্তা করো, যে স্টুডেন্টটা ডাইরেক্ট হৃৎপিণ্ডের চিত্র এঁকে দিয়ে চলে আসছে, আবার আরেকটা স্টুডেন্ট যে হৃৎপিণ্ড চিত্র আকারে একটু কথা লিখেছে, কে বেশি নাম্বার পাবে? তুমি নিজের মনকে তুমি প্রশ্ন করো। অবশ্যই যে একটু লিখেছে কিছু সে বেশি নাম্বার পাবে। সো আমরা কি কাজ করব? আমরা কাজ করব কিভাবে লিখলে তুমি কতটুকু পড়বা আর কতটুকু লিখবা, কতটুকু পড়বো কতটুকু লিখবো, সেটা তোমাদের ধরায় দেওয়াই হচ্ছে আমাদের এখানে কাজ। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। সো আমরা একটু আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি, স্ক্রিনে কিন্তু আমাদের আমরা কে ক্লাস নিচ্ছি এবং কোন দিন কোন ক্লাস নিচ্ছি, কোন দিন কোন টপিক নিচ্ছি, এগুলো কিন্তু সুন্দর করে দেওয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের বায়োলজি, আমি বায়োলজি নিয়ে কথা বলি, হ্যাঁ। তো বায়োলজির আমার ক্লাসটা থাকছে, শুরু হচ্ছে 20 তারিখ থেকে। 20 তারিখ থেকে বায়োলজি ক্লাস শুরু হচ্ছে, 20 অক্টোবর। এবং ক্লাসটা হচ্ছে হাসনাত শুক্র ভাই, মানে আমি নিচ্ছি রক্ত সঞ্চালন চ্যাপ্টার থেকে আমাদের কিন্তু শুরু হচ্ছে। তো এই যে হার্ট বলতেছিলাম, রক্ত সঞ্চালনটাকে কেন ভাইয়া সিলেক্ট করলেন, কেন এটা দিয়ে শুরু হচ্ছে বা এটা কেন গুরুত্বপূর্ণ? আচ্ছা, আমি যদি একটু টাইম পিরিয়ডটাকে যদি আমি একটু এপ্রিলে নিয়ে যাই, কেন? অ্যাডমিশনের জন্য বোর্ড তো লাগবে, একটু অ্যাডমিশনের দিকে যাই। অ্যাডমিশনের দিকে যদি যাই তাহলে দেখবে রক্ত এমন একটা অধ্যায় যেখান থেকে সারাটা জীবন বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে এবং বোর্ডেও কিন্তু আসছে। এবং রক্ত অধ্যায় না পড়া মানে হচ্ছে আলটিমেটলি বায়োলজিকে পঙ্গু করে ফেলা, ঠিক আছে? সব থেকে জনপ্রিয় একটা চ্যাপ্টার। আচ্ছা, রক্ত অধ্যায়ের সুবিধা কি? সুবিধা হচ্ছে এখান থেকে সৃজনশীল গুলা বেশি আসে। কোন জায়গা থেকে? হৃদযন্ত্র থেকে আসে, রক্ততঞ্চন থেকে আসে, মায়োজেনিক নিয়ন্ত্রণ, ওই যে হার্ট একা একাই বিট করতে পারে, ওইখান থেকে আসে, হৃদরোগ থেকে আসে, বাইপাস সার্জারি, ওপেন হার্ট সার্জারি, পেসমেকার স্থাপন, এগুলো থেকে আসে। সো এগুলোর প্লাস পয়েন্টটা কি? তুমি যদি ধরতে পারো যে তোমাকে বলেছে যে হৃদযন্ত্র আঁকাতে হবে এবং ঘ নাম্বারে সেই হৃদযন্ত্রে একটু রোগ নিয়ে কথা বলতে হবে, তখন কিন্তু তোমার এখানে পসিবিলিটি থেকে যাচ্ছে তুমি ফুল মার্কটা পাবা। এই জন্য কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের এখানে ধরা। কিন্তু আগে পিছে তো কিছু লিখতে হয়, ডাইরেক্ট তো চিত্র এঁকে দিলে হবে না, ডাইরেক্ট তো রক্ততঞ্চনের কৌশল এঁকে দিলে তো হবে না, বলে দিলে তো হবে না, একটু সাজাতে হবে। তো সেই সাজানোর কাজটা আমরা কি করে দিব? তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে, কোন জায়গা থেকে কতটুকু প্রশ্ন আসতে পারে, বা বিগত বছরগুলোতে কিভাবে প্রশ্ন এসেছে এবং কিভাবে আমরা সেগুলোকে আনসার করব। তো এইগুলো আমাদের প্রথম চ্যাপ্টারের কথা। এরপরে যদি আমরা একটু নিচে নামি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 25 তারিখে, 25 তারিখে কিন্তু আরেকটা ক্লাস আছে, যেটা হচ্ছে আমাদের রাকিব ভাইয়া সেই ক্লাসটা নিবে। সেটা হচ্ছে উদ্ভিদ প্রজনন ও কোষ বিভাজন। আই থিঙ্ক অপার ভাই রাকিব ভাই আমাদের সাথে জয়েন করবেন। সো আমি তার মধ্যে একটু, যেহেতু একই ফ্লোতে আছে, আমি একটু জাস্ট একটু বলে যাই যে এই উদ্ভিদ প্রজনন কোষ বিভাজনটাকে কেন এখানে ধরা হলো। দেখো, কোষ বিভাজন উদ্ভিদ প্রজনন খুবই ছোট ছোট দুটো চ্যাপ্টার, আনসার করা সহজ। এবং দেখো এই চ্যাপ্টারগুলো কিন্তু চিত্র নির্ভর চ্যাপ্টার, এমন চ্যাপ্টার যে লিখলেই নাম্বার পাওয়া যায়। তুমি কোষ বিভাজনের যদি চিত্র এঁকে দিয়ে আসতে পারো খুব সুন্দর করে, ধরো তোমাকে মিউসিস থেকে তোমার প্রশ্ন আসছে, মিউসিস 1 থেকে প্রোফেজ 1 এর যে উপধাপগুলো আছে, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এইখান থেকে ধরো তুমি প্রশ্ন আইডেন্টিফাই করতে পারলা। ধরো তোমার প্রশ্ন আসছে ক্রসিং ওভার থেকে, তুমি জাস্ট সুন্দর করে ক্রসিং ওভার চিত্র রেখে দিয়ে আসবা এবং তুমি একটু বর্ণনা লিখে দিয়ে আসবে, তোমাকে কিন্তু 3-3 4-4 কিন্তু তোমাকে দিয়ে দিবে। সো এটা একটা এরকম একটা চ্যাপ্টার। সেম উদ্ভিদের প্রজনন, এখানে টপিক আছেই কয়েকটা: পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, নিষেকের পরিণতি, এবং কি, এবং আরেকটা প্রশ্ন যেখানে আমরা হচ্ছে কৃত্রিম ভাবে প্রজনন করিয়ে নতুন নতুন উন্নত প্রজাতির হাইব্রিড ফসল তৈরি করে। আমার এখনো মনে আছে আমার বোর্ড পরীক্ষার সময় কিন্তু এই প্রশ্নটা এসেছিল, এবং প্রত্যেকটা প্রশ্ন একদম 2 পয়েন্ট আনসার, 2 পয়েন্ট নাম্বার, ম্যাথের মতো। সো এই জন্য কিন্তু এই চ্যাপ্টারটা এখানে সিলেক্ট করা হয়েছে। তারপর যদি আমরা একটু নিচে নামি, 27 তারিখে আবার আমার ক্লাস চলে আসছে, জিন তত্ত্ব অভিবর্তন। মানে এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে প্রতি বছরই কোশ্চেন থাকে। আমরা যখন 9-10 এ পড়তাম, ক্লাস 7-8 এ পড়তাম, থাকতো না এরকম কিছু চ্যাপ্টার, সমন্বিত অধ্যায়, যে থাকবেই প্রশ্ন পরিবেশ থেকে বা ধরো বাস্তুতন্ত্র থেকে, কিছু কিন্তু আমরা 8-9-10 এ পড়ে আসি। এটা হচ্ছে সেই টাইপের একটা চ্যাপ্টার যে প্রশ্ন থাকেই, ঠিক আছে? এবং এইখানে দেখো সেম ম্যাথের মতো অবস্থা। তোমাকে যদি বলে যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা একটু বর্ণনা করে একটু চেকার বোর্ডে দেখাও, তুমি বর্ণনা করবা, চেকার বোর্ড দিবা, সুন্দরভাবে কিন্তু তোমার পুরো নাম্বারটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো এই চ্যাপ্টার গুলা 2 পয়েন্ট আনসার, 2 পয়েন্ট নাম্বার, এই জন্য এখানে এটাকে সিলেক্ট করা হয়েছে। তো এখানে আমরা খুব সুন্দর করে চেকার বোর্ডটাকে কিভাবে আমরা সুন্দর করে করতে পারি, একটা চেকার বোর্ড শিখে যাতে সেই থিওরিটা কাজে লাগিয়ে যদি অন্য চেকার বোর্ড গুলো নির্ভরভাবে করতে পারি, সেগুলো নিয়ে আমরা কিন্তু এখানে কি করব, আলোচনা করব। পাশাপাশি এখানে অনেক সেক্স লিঙ্কড ডিসঅর্ডার আছে, যেমন বর্ণান্ধতা, তারপরে এখানে হিমোফিলিয়া আছে। তো এগুলোকে আমরা কিভাবে সুন্দর করে, কত টাইপের প্রশ্ন আসতে পারে, সবগুলো নিয়ে কিন্তু এখানে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব।
আমরা যদি আরো নিচে নেমে যাই তাহলে আমাদের বায়োলজি ক্লাস পাচ্ছি ৩রা নভেম্বর মাসে। সো এই ক্লাসটা তোমাদের রাকিব হাসান ভাইয়া নেবে, উদ্ভিদ ছায়ের তত্ত্ব, আরেকটা দুর্দান্ত চ্যাপ্টার। অনেক সময় দেখা যায় যখন আমাদের ৮টা সৃজনশীলের মধ্যে ৫টা প্রশ্ন আনসার করা লাগতো, তখনও দেখা যেত এই চ্যাপ্টার থেকে ২টা সৃজনশীল চলে আসছে। মানে পুরো সিলেবাস থেকে ২টা সৃজনশীল চলে আসছে মাঝে মাঝে এই চ্যাপ্টার থেকে। তাহলে এই চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু বুঝতে পারছো। এমনও হতে পারে এইবারও হয়তো বা ২টা সৃজনশীল একটা চ্যাপ্টার থেকেই চলে আসছে। তো তখন কিন্তু তোমাদের কিন্তু ভালো হবে যাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি পড়া আছে। তো এইখানে দেখো তোমাদের খনিজ লবণের কিছু কথাবার্তা আছে, প্রষেধনের কথাবার্তা আছে, সালোক সংশ্লেষণ এবং শ্বসনের কথাবার্তা আছে। আমার কেন জানি মনে হচ্ছে সালোক সংশ্লেষণ থেকে একটা পূর্ণাঙ্গ সৃজনশীল দিয়ে দিবে, শ্বসন থেকে দেখো একটা পূর্ণাঙ্গ সৃজনশীল কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারে। বিগত বছরের এক্সপেরিয়েন্স থেকে কিন্তু এখান থেকে বলতেছি। তার মানে কি একটা চ্যাপ্টার থেকে ২টা সৃজনশীল আনসার তুমি করতে পারবা। এবং এই ক্লাসটা নিবে তোমাদের রাকিব হাসান ভাইয়া, এবং উদ্ভিদ সাহিত্য তত্ত্ব রাকিব হাসান ভাইয়া কিন্তু ক্র্যাশ কোর্সে পড়িয়েছেন এবং দুর্দান্ত ভাবে পড়িয়েছেন। মানে আমার নিজেও ভালো লাগে, আমি নিজেও মাঝে মাঝে কি করতাম, রাকিব হাসান ভাইয়ের এই উদ্ভিদ সাহিত্য তত্ত্ব ক্লাস গিয়ে গিয়ে দেখতাম, যে আমি নিজেও পড়াচ্ছি, তারপরেও কেন জানি মনে হয় রাকিব হাসান ভাইয়ের উদ্ভিদ সাহিত্য তত্ত্ব ক্লাস করলে আমি নিজে হয়তো নতুন কিছু একটা শিখতে পারলাম। মানে যতবার এই মনের ক্লাস করি আমার মনে হয় যে কিছু একটা নতুন হয়তো বা শিখলাম। সো এই জন্য এই চ্যাপ্টার থেকে তোমাদের নিখুঁত ভাবে তোমাদেরকে রাকিব ভাইয়া করে দিবেন ইনশাল্লাহ। তারপরে যদি আমি একটু নিচে নামি, রাকিব ভাইয়ার কাছে আরো একটা চ্যাপ্টার চলে আসছে, সেটা হচ্ছে পরিপাক ও শোষণ। দেখো আরো একটা চ্যাপ্টার যেখানে চিত্র আঁকানোর সুযোগ আছে। যেমন যকৃতের সঞ্চয় ভূমিকা, যকৃতের বিপাকীয় ভূমিকা আলোচনা করো। এটা একটা মানে একটা কমন একটা কোশ্চেন, প্রায় চলে আসে। ঠিক আছে, এবং যকৃৎ নিয়ে দেখো প্রত্যেকবারই যকৃৎ নিয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু কিছু না কিছু থাকে। গেল বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন চলে আসছে যে যকৃতের কোন খণ্ডে পিত্তথলি কানেক্টেড থাকে, ডান খণ্ড। সো এই চ্যাপ্টারটাও কিন্তু একদম টু দি পয়েন্ট আনসার করার মতো। এই চ্যাপ্টারে দেখবা আছে যে ক্ষুদ্রান্তের খাদ্যের পরিপাক, মুখ গহ্বরে খাদ্যের পরিপাক, পাকস্থলীতে খাদ্যের পরিপাক, পরিপাকের বিক্রিয়াগুলা লিখে ফেলবা এবং তোমাকে কিন্তু পূর্ণাঙ্গ নাম্বার দিয়ে দিবে। এখন এখানে একটা প্রবলেম থাকে, ভাইয়া কতগুলা বিক্রিয়া করবো, এত বিক্রিয়া। তোমাদেরকে ভাইয়া ক্লাসের মধ্যে এমন কিছু টেকনিক শিখিয়ে দিবে, যে টেকনিক দিয়ে দেখবা যে কয়েকটা বিক্রিয়া শিখে নিতে পারলে দেখবা তুমি নিজে নিজে অন্যান্য বিক্রিয়াগুলো করে ফেলতে পারতেছো। সো বুঝতেই পারছো যে এই ক্লাসটা কত দুর্দান্ত হতে যাচ্ছে, এবং রাকিব ভাইও কিন্তু পরিপাক কথাটা খুব মজা করে কিন্তু পড়ান। সো আমি মনে করি এই ক্লাসটা তোমাদের রাকিব ভাই একদম পারফেক্ট ভাবে করে দিবে এবং কতটুকু আনসার করা দরকার তাও তোমাদেরকে শিখিয়ে দিবে। এবং সর্বোপরি আমরা যদি শেষের দিকে চলে যাই তাহলে আমাদের থাকবে হচ্ছে সমন্বিত চ্যাপ্টার। সমন্বিত চ্যাপ্টারের মধ্যে আমাদের এখানে বাকি যে চ্যাপ্টার গুলো আছে, নগ্নবীজে, আপৃতবীজে, ঘাসফড়িং ও রুই মাছ আমরা দেখতে পাচ্ছি। তারপর রাকিব ভাইও আরো কিছু যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলো নিয়ে নিবেন। তোমরা ভেবো না যে নগ্নবীজে, আপৃতবীজি, ঘাসফড়িং, রুই মাছে আমরা পড়াবো, পানি বিভিন্নতাও আছে। তারপরে এখানে আমাদের যে বাকি যে বিষয়গুলো, বাকি যে চ্যাপ্টার গুলো থাকছে, যে 4টা চ্যাপ্টার থাকছে, সেই 4টা চ্যাপ্টারে কিন্তু এখানে আমরা দুইজন একসাথে কিন্তু তোমাদেরকে কি করে দিব, কমপ্লিট করে দিব। অর্থাৎ ওইখানে তো আমাদের ছিল 6টা চ্যাপ্টার, যে 6টা চ্যাপ্টার আমরা 5টা ক্লাসে শেষ করব, বাকি থাকছে 4টা। এই বাকি 4টা চ্যাপ্টারই কিন্তু এখানে তোমাদের কিন্তু করে দেবো। এটা ভেবো না যে এখানে 2টা চ্যাপ্টার লেখা, 2টা চ্যাপ্টারই আমরা করাবো, বাকি 4টা চ্যাপ্টারই কিন্তু তোমাদের এখানে আমরা করে দিব, আমি এবং রাকিব হাসান ভাই করে দিব। এর মধ্যে নগ্নবীজি, আপৃতবীজি, ঘাসফড়িং এবং রুই মাছ যে পার্টটা আছে এই পার্টটা আমি তোমাদের দেখবো, এবং বাকি যে 2টা চ্যাপ্টারের পার্ট আছে সে বাকি 2টা চ্যাপ্টারের পার্ট কিন্তু তোমাদেরকে রাকিব হাসান ভাই কমপ্লিট করে দিবেন। এখানে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা এই চ্যাপ্টারগুলো থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের আনসার করা উচিত, কোন কোন জিনিসগুলো তোমাদের দেখা উচিত, এগুলো কিন্তু আমরা সুন্দর করে কি করে দিব, তোমাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। সো এই হচ্ছে আমাদের পুরো ম্যাপ এবং পুরো প্ল্যানিং, যে প্ল্যানিং থেকে তোমাদেরকে একটা পারফেক্ট একটা গাইডলাইন দিয়ে দেওয়া হবে, যে পারফেক্ট গাইডলাইন থেকে তোমার ধারণা করতে পারবা যে তোমাদের কতটুকু পড়া উচিত, প্রশ্ন আসলে কতটুকু লেখা উচিত। তবে বাবা লিখতে হবে কিন্তু তোমাদের, পরীক্ষা কিন্তু দিতে হবে তোমাদের। এমন ভেবো না যে ক্লাস করলাম আর বইটাকে উল্টে রেখে দিলাম, এ প্লাস তো পেয়ে গেছি, এরকম কিন্তু ভাবা যাবে না। কি করতে হবে, আমাদেরকে কিন্তু পরীক্ষায় কিন্তু সুন্দর করে লিখে দিয়ে আসতে হবে। তো এই হচ্ছে সর্বোপরি আমাদের পুরো বায়োলজির একটা প্ল্যানিং আমি তোমাদেরকে দেখালাম। তো আমাদের প্রথম ক্লাসটা কবে শুরু হচ্ছে, আমরা যদি স্প্রেডশিটটা একটু উপরে যাই, উপরে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে আমাদের আমরা যে রক্ত ও সঞ্চালন দিয়ে 20 তারিখ থেকে আমাদের প্রথম ক্লাসটা শুরু করব। সো আই থিঙ্ক তোমাদের উচিত হবে না একটা ক্লাসও মিস দেওয়া, শুধু বায়োলজি না সবগুলো ক্লাসই করবে, এবং একে একে কিন্তু তোমাদের ভাইয়ারা কিন্তু, অন্যান্য ভাইয়ারা যারা বসে আছেন তারা সবাই কিন্তু এই চ্যাপ্টার, তাদের চ্যাপ্টারগুলো নিয়ে কিন্তু ইনশাল্লাহ ব্রিফ করবেন। সো আমার বায়োলজি আমার পার্ট থেকে এইটুকুই ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান। আমি আশা করছি এই কোর্সটা তোমাদের জন্য একটা দুর্দান্ত একটা কোর্স হতে যাচ্ছে। বোর্ড পরীক্ষা যাতে তোমরা সফল হও, প্রশ্ন কমন পড়লে যাতে পূর্ণাঙ্গ নাম্বার তোমরা নিয়ে আসতে পারো, সেই চেষ্টাটাই আমরা করব ইনশাল্লাহ। থ্যাংক ইউ হাসান শুভ্র। সো এখন আমরা চলে যাব, আমাদের বায়োলজি গেল কেমিস্ট্রিতে।
আমাদের হাসানা নাম আছে এন্ড ইশতিয়াকও যুক্ত হচ্ছে কতক্ষণ পরে। তো কেমিস্ট্রি নিয়ে হাসানা নামের কাছ থেকে যদি প্রথমে কিছু শুনে নিতে পারি তাহলে আমাদের জন্য খুব ভালো হয়, তারপরে আমরা রুটিনে চলে যাব এবং রুটিনে আলোচনাগুলো দেখব। হাসানা নাম, তুমি যদি বলতে। হ্যাঁ হাসানা নাম, তুমি যদি বলতে, মাইকটা আনমিউট করে তুমি যদি কথা বলতে। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমার বুঝতে হবে যে মানে আমার এই এইচএসসি পরীক্ষার রেজাল্টটা কেন খুব বেশি গুরুত্বপূর্ণ। তো অপর ভাই যেটা বললেন, শুভ্র ভাই যেটা বললেন, আমিও মোটামুটি একমত। কারণ দেখা যায় যে আমাদের ম্যাক্সিমাম টাইমে আমরা যদি বিগত বছরগুলো দেখি, যে এইচএসসি পরীক্ষার পর আমরা সবাই অ্যাডমিশন কোচিং এ ভর্তি হই, বিভিন্ন যে যে যার যার টার্গেট অনুযায়ী বিভিন্ন কোচিং এ ভর্তি হই। বাট ঠিক যখনই রেজাল্টটা দিয়ে দেয়, এইচএসসি রেজাল্টটা দিয়ে দেয়, এন্ড আমরা তখনই আসলে ঝরে পড়া স্টার্ট করি। আমরা আসলে আমাদের যে জায়গায় কাঙ্ক্ষিত জায়গা ওইখানে আসলে যাইতে পারি না, শুধুমাত্র এইচএসসি রেজাল্টের জন্য। তো আমাদের এইচএসসি রেজাল্টটা ভালো করতে হবে, and আসলেই ভালো করতে হবে শুধুমাত্র অ্যাডমিশনে একটা ভালো জায়গায় যাওয়ার জন্য, অ্যাডমিশনে আমার কাঙ্ক্ষিত যাওয়ার জায়গায় যাওয়ার জন্য। এই জিনিসটা যদি আমার মাথায় থাকে, তাহলে আমি আমার পড়াটাকে সেট করতে পারবো যে না, আমি এইভাবে আগাবো, এইভাবে আগাইলে আমার ভালো হবে। প্রথমে এটা বুঝতে হবে। এরপরে সবচেয়ে কথা হচ্ছে কেমিস্ট্রি নিয়ে। তো কেমিস্ট্রিতে এবার আমরা যেভাবে ডিজাইন করছি, এখানে আমি আছি, আর আমাদের সবার প্রিয় ইশতিয়াক আছে। তো আমরা হচ্ছে গিয়ে দুইজন মিলে কেমিস্ট্রি সিলেবাসটা, আমি একটু তাড়াতাড়ি বলতেছি কারণ আমার ক্লাস আছে, আমি খুব বেশি সময় দিতে পারবো না। আমি জাস্ট একটু বলে যাই, তারপর ইশতিয়াক কিছুক্ষণ পরে জয়েন করবে, ও বাকিটা এসে বলবে। তো আমি আর ইশতিয়াক এই টোটাল ব্যাপারটা এমন ভাবে ডিজাইন করেছি, ফার্স্ট এর ক্লাসটা কিন্তু কেমিস্ট্রি দিয়ে স্টার্ট হচ্ছে। এন্ড সবার যে এক্সপেকটেশন ছিল, সবার এক্সপেকটেশনটাই হচ্ছে গিয়ে অর্গানিক নিয়ে ছিল, কারণ অর্গানিক একটা বিশাল প্যারার জিনিস। আমরা লাস্ট বার ঢাকা বোর্ডে দেখছি, ঢাকা বোর্ডে দেখতে হচ্ছে গিয়ে লাস্ট বার অর্গানিক থেকে 3টা সিকিউ আসছে। আপনারা যদি বিগত বছরের কোশ্চেন দেখেন, 2019 সালে লাস্ট হচ্ছে গিয়ে এইচএসসি হয়েছে, 2020 হয়নি কোভিড এর জন্য। তো 2019 সালে ঢাকা বোর্ডে অর্গানিক থেকে 3টা সিকিউ আসছে, আর বাকি সকল বোর্ডে 2টা করে সিকিউ আসছে। তার মানে আপনি একটা জিনিস বুঝতে পারতেছেন, যে যদি আপনি অর্গানিক কেমিস্ট্রিতে একটা ভালো অবস্থানে থাকেন, তাহলে আপনার 2টা সিকিউ তারা দিবে, এন্ড আপনি একটা দেওয়ার মতো হলেও যোগ্য হবেন। এতটুকু বুঝতে হবে। তার মানে আমাকে অর্গানিকটা এমন ভাবে পড়তে হবে যাতে করে আমি একটা সৃজনশীল কমন পাই। And আশা করি অবশ্যই কমন পাবেন ইনশাআল্লাহ। আমরা সবগুলা টাইপ নিয়ে কথাবার্তা বলবো। ইশতিয়াক আছে এখানে, অর্গানিকটা ইশতিয়াক পড়াবে। আর তারপরে কথা হচ্ছে সেকেন্ড ক্লাসটার দিকে যদি আপনি তাকান, সেকেন্ড ক্লাসটা হচ্ছে ইশতিয়াকের ক্লাস, ইশতিয়াক ভাইয়া নিবে, এখানে অর্গানিক পড়াবে। এন্ড সাথে পরিবেশ রসায়নের যে দরকারি পার্টটা, আমরা নর্মালি জানি পরিবেশ রসায়ন থেকে ঘুরে ফিরে এক জায়গা থেকেই বারবার কোশ্চেন আসে, যে বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস, কেন আসলে বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের মতো না, বা গ্যাসের বিভিন্ন সূত্র দেয়। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন গুলাই ঘুরে ফিরে আসে। আমি মানে এক্সট্রা কথা না বললে ডিরেক্টলি পড়াশোনার ব্যাপারে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি ক্লাসে চলে যাবো এই জন্য। তো একটু মনোযোগ দিয়ে বুঝেন, কেমিস্ট্রি সাবজেক্টটা অনেক সহজ যদি প্রিপারেশনটা একটু গুছানো হয়। আমি বারবার বলতেছি, বারবার সেম জায়গা থেকে ঘুরে ফিরে সেম কোশ্চেনই দিবে, আমরা জাস্ট একটু ধরতে পারলে অ্যান্সার করা অনেক বেশি সহজ হবে। হ্যাঁ, তো পরিবেশ রসায়নের যে ব্যাপারটা, পরিবেশ রসায়নে ওই গ্যাসের সূত্র, আর হচ্ছে আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, আংশিক চাপ, ডাল্টনের তারপর হচ্ছে গিয়ে ডাল্টনের আংশিক চাপ, ব্যাপন সূত্র, এগুলো নিয়ে ঘুরে ফিরে বারবার কোশ্চেন আসে। তার মানে আমি যদি এইখান থেকে 3 থেকে 4টা সৃজনশীল আমি আপনাকে প্র্যাকটিস করাই দিই, ইশতিয়াক ভাই আপনাকে প্র্যাকটিস করাই দেয়, ইনশাআল্লাহ এই টাইপের কোশ্চেন আসবে। আমরা কিন্তু বলতেছি না যে আমরা বোর্ডে যা করাই দিব, মানে হোয়াইট বোর্ড বলেন বা হচ্ছে কি আপনার ডিজিটাল বোর্ড বলেন, এখানে যা করাই দিব পরীক্ষা হলে তাই আসবে। আমি বলতেছি আমাদের টাইপটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই সেম থাকবে, এতটুকু অবশ্যই আশাবাদী। তারপর তারপর হচ্ছে কি আমি ক্লাস করাবো, মানে 3 নাম্বার ক্লাস। 3 নাম্বার ক্লাসটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, একটা বিশাল বড় চ্যাপ্টার। এন্ড মজার বিষয় হচ্ছে এই চ্যাপ্টার থেকেও আপনি 2টা সৃজনশীল কমন পাবেন। আচ্ছা, আপনি খেয়াল করেন আমাদের সৃজনশীল আসবে 8টা, আর আমাদের চ্যাপ্টার আছে হচ্ছে এই 4টা, তার মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2টা সিকিউ আমরা আশা করি, সবসময় আশা করি। তো আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে 2টা সিকিউ আসবে, মোটামুটি সবাই জানে। বাট আমরা 2টা সিকিউর দিকে যদি চিন্তা নাও করি, আমাদের এমন ভাবে পড়তে হবে যাতে এই চ্যাপ্টারটা পড়লে এখান থেকে যে একটা কোশ্চেন আসবে, ওই একটা কোশ্চেন আমি অ্যান্সার করতে পারি। তার মানে আমাদের প্রিপারেশনটি হতে হবে। তো এটা হলো মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের হিসাব।
এর পরের যে হিসাবটা, এর পরের হিসাবটা হচ্ছে গিয়ে পরিমাণগত রসায়ন ও তড়িৎ রসায়ন, এটাও আমি পড়াবো। আপনারা জানেন সেকেন্ড পেপারে, দেখেন সেকেন্ড পেপারে অলরেডি ইশতিয়াক ভাইয়া 2টা ক্লাস নিচ্ছে। 2টা ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে এনশিওর করতেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে, সবকিছু আমাদের অনুকূলে থাকে, ইশতিয়াক ভাইয়ার 2টা ক্লাস থেকে আপনারা 2টা সিকিউ কমন পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমাদের যে এইচএসসি স্টুডেন্টরা আছে তাদের মধ্যে একটা সিংহভাগ যেমন অর্গানিক চায়, তার চেয়েও বড় একটা সিংহভাগ অর্গানিক বাদ দেয়। এটাকে আমাদের মাথা থেকে সরাই ফেললে হবে না। তারপরে চিন্তা করেন, যারা যারা অর্গানিককে ভয় পায় বা 2টা বছর পরে নাই, তো তারা অর্গানিকটা অ্যান্সার করতে চাইবে না, এটা ন্যাচারাল। তার জন্য হচ্ছে গিয়ে থার্ড ক্লাসটা, সেকেন্ড পেপারের যে থার্ড ক্লাসটা, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ইশতিয়াক ভাইয়া ফার্স্টে 2টা ক্লাসে অর্গানিক আর পরিবেশ রসায়ন পড়াচ্ছে। কাদের জন্য? যারা 2টা বছর অর্গানিক পড়ছে, অর্গানিক থেকে খুব ভালো করে পড়লেই অ্যান্সার করে ফেলতে পারবে, এই কনফিডেন্স যাদের মধ্যে আছে, তারা ওই 2টা ক্লাস করলে 2টা সিকিউ কমন পেয়ে যাচ্ছে। মানে আমাদের ডিজাইনিংটা একটু খেয়াল করেন। হ্যাঁ, এরপর আমরা যে পরিমাণগত রসায়ন আর তড়িৎ রসায়নের ক্লাসটা রাখছি, এই ক্লাসটা আমাদের কাদেরকে বেশি হেল্প করবে? যারা অর্গানিককে অনেক বেশি ভয় পায়, যারা ভাবে যে অর্গানিক থেকে অ্যান্সার করা যাবে না, তো তাদের জন্য আমরা একটা বিকল্প ব্যবস্থা রাখছি, যে পরিমাণগত রসায়ন ও তড়িৎ রসায়নের পার্টটা আমরা একটা ক্লাসে কভার দিব। ওই ক্লাসটা করতেও আপনি 2টা সিকিউ কমন পাবেন, এতটুকু আমি আপনাকে ইনশিওর করতেছি। খেয়াল করেন, তার মানে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যে ফার্স্টে 2টা ক্লাস গেল, ওইখান থেকে যেমন আপনার 2টা সিকিউ অ্যান্সার করার একটা চান্স থাকবে, থার্ড নাম্বার যে লেকচার মানে পরিমাণগত রসায়ন ও তড়িৎ রসায়ন, ওই ক্লাসটা করলেও আপনার কি থাকবে? 2টা সিকিউ অ্যান্সার করার অবশ্যই অবশ্যই একটা বড় ধরনের সুযোগ থাকবে। এখন এই ক্লাসটা আপনি টার্গেট রাখবেন, যেমন আমরা তো প্রায়োরিটি দিচ্ছি, আপনি টার্গেট রাখবেন আপনার ভালো লাগে কোন চ্যাপ্টারটা বেশি, ওইটাতে বেশি প্রায়োরিটি দেন। ওইটাতে বেশি প্রায়োরিটি দিলেই দেখবেন হচ্ছে আপনার 2টা সিকিউ কমন পেয়ে যাচ্ছে। আমরা আপনার জন্য অপশন রাখছি, ইশতিয়াক ভাইয়া যেমন অপশন রাখছে আপনার জন্য, আমিও আপনার জন্য অপশন রাখছি, যে বাই এনি চান্স আপনি অর্গানিকটা বুঝতেছেন না, মনে করেন আপনি 6টা ঘন্টা ক্লাস করলেন 2 দিন, ইশতিয়াক ভাইয়া ক্লাস করাইলো, আপনি পুরোটা বুঝবেন বাট সৃজনশীল সলভ করতে গিয়ে কষ্ট হতেই পারে, তখন আপনার জন্য বিকল্প অবস্থা হিসেবে পরিমাণগত রসায়ন আর তড়িৎ রসায়ন থাকবে। এখন কথা হচ্ছে, ভাই পরিমাণগত রসায়ন পড়লেই তো 2টা সিকিউ কমন পেয়ে যাই আমরা, তাহলে কেন আমরা তড়িৎ রসায়ন পড়বো? আচ্ছা, আমি একটু বুঝাই আপনাকে। তড়িৎ রসায়নের মূল বেসটাই হচ্ছে জারণ বিজারণ দিয়ে হচ্ছে, আর পরিমাণগত রসায়নের একটা বড় পার্ট হচ্ছে জারণ বিজারণ। আমি কি চাইছি? আমি চাচ্ছি হচ্ছে পরিমাণগত রসায়নটা যখন আমি শেষ করাবো, সাথে সাথে ওই জারণ বিজারণের কনসেপ্টটা দিয়ে যদি আমরা তড়িৎ রসায়নের বেশ 2টা পার্ট পড়াই দিই। যেমন আমি একটু বলি 2018 সালের কথা। 2018 সালে কি হয়েছে? 2018 সালে আমরা যারা তড়িৎ রসায়ন পড়ছি, তারা সবাই একসাথে ইসেল ইনোটসেলের ম্যাথ করে গেছি। পরীক্ষার হলে গিয়ে দেখি হচ্ছে না, আমি পরীক্ষার্থী ছিলাম না, আমি স্টুডেন্টদের কথা বলতেছি। তো 2018 সালে সবাই ইসেল ইনোটসেলের ম্যাথ করছে, পরীক্ষার হলে গিয়ে দেখছে হচ্ছে ব্যাটারি আসছে। তার মানে চিন্তা করেন, এইরকম হইতেই পারে যে আপনি যেটা পড়ছেন সেটা পরীক্ষায় নাও আসতে পারে। তার মানে আমাদেরকে কোনোভাবেই হচ্ছে গিয়ে রিস্ক জোনে থাকা যাবে না যেখান থেকে আমি অ্যান্সার করতে পারবো না। তার মানে আমরা পরিমাণগত রসায়নটার সাথে সাথে যদি তড়িৎ রসায়নের বেসিকটা পড়াই ফেলি, তাহলে কি হবে? তাহলে হচ্ছে কি আমার তড়িৎ রসায়নের ব্যাটারি পার্টও হয়ে যাবে, এদিকে পরিমাণগত রসায়ন হয়ে যাচ্ছে, আর ইনোটসেলের একটা সূত্র দেখাই দিলেই ম্যাথ করা সম্ভব। এরপরে পার্টে চলে যাবে ইশতিয়াক ভাইয়ের ফার্স্ট পেপারের ক্লাসটা হচ্ছে ইশতিয়াক ভাইয়ের রাসায়নিক পরিবর্তনের ক্লাস। মনোযোগ দিয়ে বুঝেন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে 2টা কোশ্চেন আসবে, আপনি শিওর, আমিও শিওর। বাট যদি আপনি 2টা সিকে অ্যান্সার করতে না পারেন কি হবে? তখন আপনি একটা পার্ট পড়লেন, যেমন নর্মালি চিন্তা করেন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে আজীবন সংকরায়ন পার্টটা আসে, আপনি মোটামুটি দেখছেন। আমি সবসময় আমার স্টুডেন্টদের একটা কথা বলি যে বাবারা, আপনারা একটা কাজ করেন, কোশ্চেন অ্যানালাইসিস করতে শিখেন, একটা টেস্ট পেপার নেন, কোশ্চেন গুলো দেখেন কোন জায়গা থেকে আসে। আমরা তো দেখাই দিবই, আমরা সবই দেখাই দিব, আপনারাও একটু দেখেন, তাহলে আপনাদের জন্য একটু কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে আপনাদের। তো দেখেন, সংকরায়ন থেকে সবসময় কোশ্চেন আসতেছে, কেন sp3 হওয়ার পরও অনু-আকৃতি ভিন্ন, বা হচ্ছে কেন জটিল যৌগটার সংকরায়ন এরকম। তেমন চিন্তা করেন, আপনি সংকরায়ন পার্টটা আমার লেকচার থেকে ভালো করে পড়েন, আপনি একটা সিকিউ দিবেন, বাকিগুলো না হয় দিলেন না। ইশতিয়াক ভাইয়ের যখন রাসায়নিক পরিবর্তনটা আপনি পড়বেন, তখন আপনি ওইখান থেকে কেসিকেপি বা অ্যাসিড কার্ভ করে ফেললেই কিন্তু আরেকটা সিকিউ হয়ে যাচ্ছে। তার মানে চিন্তা করেন, আমাদের টোটাল ডিজাইনিংটা হচ্ছে, শুধু আপনি যদি ইশতিয়াক ভাইয়ের ক্লাস করেন আপনি 2টা সিকিউ কমন পাবেন, যদি আপনি শুধু আমার ক্লাস করেন তাও ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ আপনি 2টা সিকিউ কমন পাবেন। এন্ড যদি আপনি
মনে করেন আমি যে চ্যাপ্টারটা পড়াবো সেই চ্যাপ্টারটা আগে পড়ে না থাকেন, তখন আপনার জন্য প্রেফারেবল ক্লাস হচ্ছে ইশতিয়াক ভাইয়ের ক্লাস। ওইটা করলে আপনারা কমন পেয়ে যাবেন। বা মনে করেন ইশতিয়াক ভাই যে চ্যাপ্টারটা পড়াচ্ছে ওই চ্যাপ্টারটা আপনি 2টা বছর পড়েন নাই, তখন আপনার জন্য প্রেফারেবল হচ্ছে আমার ক্লাস, ইনশাল্লাহ আপনি কমন পেয়ে যাবেন। লাস্ট থাকে গুণগত রসায়ন। আমরা গুণগত রসায়নের সাথে অবিচার করি নাই, ওটাকে রাখছি, বাট ওইটাকে আসলে 3 ঘন্টার মধ্যে, 3 ঘন্টা অনেক বড় হয়ে যায় গুণগত রসায়ন পড়ানোর জন্য, তাই আমরা গুণগত রসায়নটাকে শেষে রাখছি। দ্রাব্যতা অবশ্যই আসবে, খেয়াল রাখেন, হ্যাঁ, লাইভে বলতেছি দ্রাব্যতা বর্ণালী এখান থেকে কোশ্চেন আসবেই, আসবেই। তার মানে দ্রাব্যতার বর্ণালী আমাদের খুব ভালো মতো পড়তে হবে। আমি কিন্তু বলতেছি না যে আমরা শুধু এতটুকু পড়াবো, আমরা বাকি পার্টও পড়াবো, বাট এই পার্ট গুলোতে আমরা জোর দিব, যেটাকে আমরা বলতেছি প্রায়োরিটি বেসড। হ্যাঁ, প্রায়োরিটি বেসড। আমাকে একটা জিনিস বুঝতে হবে, অপার ভাই একটু আগে যেটা বললো যে চ্যাপ্টারের প্রায়োরিটি থাকবে, অবশ্যই চ্যাপ্টারের মধ্যে কোন টপিকটা আছে ওইটারও প্রায়োরিটি আমাকে দিতে হবে। হ্যাঁ, তো আমরা যদি হচ্ছে গিয়ে দ্রাব্যতা আর বর্ণালীতে বেশি প্রায়োরিটি দিই, তড়িৎচুম্বক বর্ণালী, এখানে ল্যামডার ম্যাথ আসে, তারপরে দ্রাব্যতার অনেক ক্রিটিক্যাল ম্যাথ সম্ভব, যদিও বোর্ড পরীক্ষায় ক্রিটিক্যাল ম্যাথ আসবে না, ওই মিশ্রণ অদক্ষেপ থেকে সবসময় দেয় বা সময়ের প্রভাব থেকে দেয়। আপনি যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন। যেমন চিন্তা করেন আমি জাস্ট এতটুকু বলি যে আমাদের এই কেমিস্ট্রি, যে আমি বাকি সাবজেক্ট গুলোর কথা বলতেছি না, আমি শুধু কেমিস্ট্রির কথা বলতেছি। কেমিস্ট্রির পার্টটা আমরা এমন ভাবে ডিজাইন করছি যেখানে প্রত্যেকটা ক্লাস থেকে আপনার 2টা করে সৃজনশীল পাওয়ার সম্ভাবনা আছে। আপনি লিখে রাখেন, আমি বলে গেলাম, প্রত্যেকটা ক্লাস থেকে 2টা করে সৃজনশীল পাওয়ার সম্ভাবনা আছে। এন্ড আপনি চেষ্টা করবেন একটা ক্লাস, মানে যেই ভাইয়ার ক্লাসই করতেছে ওইটা খুব বেশি জোর দিয়ে মনোযোগ দিয়ে করার। তাহলে কি হবে, তাহলে আপনি মোটামুটি কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। বাট যদি আপনার মনে হয় যে না আমি আসলে বাকি চ্যাপ্টার গুলো পড়বো, হ্যাঁ অবশ্যই বাকি চ্যাপ্টার দেখেন, আমরা কিন্তু নর্মালি চ্যাপ্টার স্কিপ করিনি, ম্যাক্সিমাম চ্যাপ্টার ইনক্লুড করছি, কারণ আমি চাচ্ছি, যেমন দেখেন আমরা প্রথমেই যে কথাটা বলছি, আমি চাচ্ছি আমাদের মেইন ফোকাসটা থাকুক অ্যাডমিশনে। আমি যদি এইচএসসি তে কোনো একটা চ্যাপ্টার সামহাও বাদ দিয়ে দেই, ওই চ্যাপ্টার থেকে অ্যাডমিশনের টাইমে পড়ার সময় আপনি একটা এক্সট্রা প্রেশার নিবেন। আমি আর ইশতিয়াক মিলে ঠিক করছি যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারেরই ম্যাক্সিমাম প্রায়োরিটি টপিক চুজ করব, ম্যাক্সিমাম প্রায়োরিটি টপিককে প্রায়োরিটি দিয়ে আপনাদেরকে শেষ করাই দিব, যাতে করে অ্যাডমিশনের যখন প্রিপারেশনটা নিবেন তখন আপনার ওই টপিক বা ওই চ্যাপ্টারের উপর কোনো প্রকার বিরক্তি না আসে বা এক্সট্রা কোনো প্রেশার না নিতে হয়। তার মানে একটু ক্লিয়ার হন ব্যাপারটা, আমি একটু পরে ক্লাসে চলে যাব, একটু ক্লিয়ার হন যে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, প্রত্যেকটা ক্লাস থেকে, এখানে যে 5টা ক্লাস হবে এন্ড 6 নাম্বার ক্লাস আজকে আপনাদের জন্য গিফট হিসেবে অফার হয়ে দিয়েছে। এই যে 6টা ক্লাস হবে মানে 6 3 18 ঘন্টা, এই প্রত্যেকটা 3 ঘন্টা, আই রিপিট, প্রত্যেকটা 3 ঘন্টা থেকে 2টা করে সৃজনশীল পাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা ওইভাবেই ডিজাইন করছি। আপনি কিন্তু একটা ক্লাস করেন না আবার, হ্যাঁ আপনি একটা ক্লাস করেন না, আপনি প্রত্যেকটা ক্লাসই করবেন, মনোযোগ দিয়ে করবেন, কমন ইনশাল্লাহ অবশ্যই। দেখেন আমাদের নিয়ত ভালো আছে, আমরা পরিশ্রম দিব, আপনাদের উপর সময় ইনভেস্ট করব, আপনারাও যদি নিয়ত ভালো রাখেন, মিলানোর মালিক আল্লাহ, এতটুকু বলি ইনশাল্লাহ মিলবে। আচ্ছা, আরেকটা কথা, আমি সব সাবজেক্টের জন্য একটা কথা একটু বলে দিই। আপনারা একটা জায়গাতে খুব মানে একটু আরামে আছেন। আরামটা কি? আরামটা হচ্ছে গিয়ে ভাইয়া 25টা এমসিকিউর মধ্যে 12টা এমসিকিউ দিতে হবে। 25টা এমসিকিউর মধ্যে 12টা এমসিকিউ দিতে হবে আমার পছন্দ অনুযায়ী। খুবই ভালো কাজ করছে সরকার ভাই, খেয়াল করেন এখানে 15 মিনিট দিচ্ছে আপনাকে। তার মানে আপনি যদি 25টার মধ্যে 12টা চুজ করতে যান, ওইখানেই 15 মিনিটের ম্যাক্সিমাম টাইম চলে যাবে। এটা মাথায় রাখবেন, আমি এই জিনিসটা একটু সতর্ক করে দিতে চাই। আপনারা মনে করতেছেন 25টার মধ্যে 12টা এমসিকিউ দেওয়া অনেক ইজি। আপনি তো প্রথম ভাই দেখেন, 25টার মধ্যে যারা 12টা এমসিকিউ দেয় তারা কি প্রথমে কখনো সিরিয়ালি 12টা দেয়? কখনোই না। তারা বাছে কোনটা ইজি তার কাছে, কোনটা ইজি তার কাছে। এই বাছাবাছিতে টাইমটা অনেক কম ইউজ করতে হবে, একটু মাথায় রাখবেন, কারণ সময় মাত্র 15 মিনিট। আমার যেমন এখানে নাম্বারটা দেখতে হবে, আমার দেখতে হবে টাইমটা, টাইম ম্যানেজমেন্ট আমাকে ওইরকম ভাবে করতে হবে। মানে আমি যেটা আপনাকে বলবো যে ভাই আমি ওই যে সহজ কোশ্চেন গুলো খোঁজার ট্রাই না করে আমি আমার প্রিপারেশনটাকে এমন ভাবে নিব যে আমি সামনে যা পাই তাই যাতে আমার কমন পড়ে যায়। এখন হয়তো একটা কমন পড়তেছে না, আপনি তাকাবেনই না, পরটাই যাবেন। আপনি কিন্তু বাছাবাছি করবেন না যে ভাই আমি কোন 12টা দিব, এরকম না। আপনি প্রথম থেকে দেওয়া শুরু করবেন, তখন যখন 2টা দিলেন 3টা দিলেন, একটা পারতেছেন না, পরটাতে চলে যান, এইভাবে দিবেন। না হলে বাবা মিনিটে 12টা অ্যান্সার করা খুবই টাফ, 25টার মধ্যে বাছাই করেন। এটা একটু মাথায় রাখেন, হ্যাঁ এটা একটু মাথায় রাখবেন। মোটামুটি আমার কাছে আমি এতটুকুই বলবো। আর একটা কথা মাথায় রাখবেন, আমাদেরকে নিজের কাঙ্ক্ষিত জায়গায় যাইতে হবে, এন্ড নিজের কাঙ্ক্ষিত জায়গায় যাইতে গেলে এইচএসসি তে একটা ভালো রেজাল্ট লাগবেই। কারণ নর্মালি চিন্তা করেন, যেমন আমি হচ্ছে 2017 সালে পরীক্ষা দিয়েছি। 2017 সালে বাংলাদেশে এ প্লাসের সংখ্যা হুট করে কমে গেছে, হুট করে হ্রাস পেয়েছে।
এন্ড তখন দেখা গেছে যেমন 2016 সালে যেখানে আমাদের কত ছিল, 560 ছিল বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য, মানে হচ্ছে গিয়ে নাম সরি 540 ছিল, মানে 90% মার্ক ছিল 6টা সাবজেক্টে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। ওইখানে 2017 সালে কি হয়েছে, 2017 সালে আপনার কি বলে 490 করছে, মানে 80% মার্কে নিয়ে গেছে। হ্যাঁ, 80% মার্কে নিয়ে গেছে। তবে দেখেন 80% 90% এরকম কিন্তু করতেছে। এটা ডিপেন্ডস অন আমাদের দেশের রেজাল্টের উপর। আপনি কেন দেশের রেজাল্টের উপর ডিপেন্ড করবেন? আপনাকে নিজের রেজাল্টের উপর ডিপেন্ড করতে হবে, এন্ড এমন ভাবে আগাইতে হবে যে আমার রেজাল্টটা ভালো করলে আমার এমন একটা রেজাল্ট করতে হবে যে রেজাল্টটা একদম সেফ জোনে থাকে, যে রেজাল্ট দিয়ে আমি মেডিকেলের গুণ করলে, মেডিকেলে তো আমরা জানি 25 দিয়ে গুণ করে এইচএসসি রেজাল্টের সাথে, তো গুণ করলেও যাতে আমি পিছিয়ে না পড়ি। তারপর বইটা যত পার্সেন্টেজ নাম্বার চাবে অত পার্সেন্টেজ দিলেও যাতে হচ্ছে আমি পরীক্ষা দিতে পারি। পরীক্ষা দেওয়াটা অ্যাডমিশনের যারা প্রিপারেশন নেয় তাদের কাছে মানে তারা এমন একটা টাইম আসে, ওইটা একটা ডিপ্রেশনের টাইম, কারণ কোনো পরিচয় থাকে না, না কলেজে না ভার্সিটির। হ্যাঁ, ওই টাইমটা একটা হতাশার টাইম। আমাকে এমন ভাবে এনশিওর করতে হবে, তখন আমরা খালি দোয়া করি, জানেন আমরা লিটারালি আমরা যখন নর্মালি দেখছি, আমরা বিভিন্ন স্টুডেন্ট দোয়া করি, আল্লাহ ও খুব ভালো স্টুডেন্ট, পরে খালি পরীক্ষাটা দিতে দেওয়ার সুযোগটা দাও। মানে ও যদি পরীক্ষাটা দিতে পারে, পরীক্ষাটায় বসতে পারে, আমরা জাস্ট এই দোয়াটা করি। কারণ আমরা দেখছি যে স্টুডেন্টটা খুব ভালো, বাট সামহাও কোনো না কোনো কারণে এইচএসসি পরীক্ষাটা খারাপ হয়েছে, ওই একটা দিনের জন্য তার জন্য আমার এই দোয়াটা করতে হচ্ছে যে আল্লাহ ওরে পরীক্ষাটায় বসতে সুযোগ দাও। তার মানে আমাকে এরকম কোনো প্রকার রিস্ক নেওয়া যাবে না যে আমি পরীক্ষায় বসতে পারবো কি পারবো না, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। আমাকে এমন ভাবে একটা প্রিপারেশন নিতে হবে যাতে একটা ভালো রেজাল্ট আসে। আমি কিন্তু বলি নাই A+, হ্যাঁ, A+ কথাটা মাথায় রাখেন না। আমার আম্মু আমাকে একটা কথা বলতো যে সবসময় 100 টার্গেট নিয়ে পড়বো, তাহলে তুমি 90 পাবা। যদি 80 টার্গেট নিয়ে পড়ো তুমি 80 পাবা না, 80-র চেয়ে কম পাবা। তো A+ টার্গেট নিয়ে কেউ পড়েন না, আপনার টার্গেট রাখেন এমন একটা প্রিপারেশনের জন্য যাতে করে ওই প্রিপারেশনটা আপনাকে আপনার কাঙ্ক্ষিত গোলের কাছে নিয়ে যেতে পারে। আমি আজকে শেষ করবো, আমি ক্লাসে চলে যাব। তো আমি একটু সবার কাছ থেকে ছুটি চেয়ে নিচ্ছি। আমি কেমিস্ট্রি ডিজাইনটা অলরেডি দিতে পারছি আশা করি। একটু পরে হয়তো ইশতিয়াক জয়েন করবে আশা করি। তো ইশতিয়াক হয়তো আপনাদেরকে আরো একটু ভালো মতো বলে দিবে সবকিছু। তো আমি এতটুকুই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা আমাদের নিজেদের বেস্ট পরিশ্রমটা আপনাদের জন্য দিতে পারি, এন্ড আমরা আমাদের কথা রাখতে পারি। প্রত্যেকটা ক্লাস, আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কথা বলতেছি যেহেতু কেমিস্ট্রি ডিপার্টমেন্টের দায়িত্বে আমি আছি, প্রত্যেকটা ক্লাস থেকে যাতে আমি 2টা সিকে কমন রাখতে পারি। আমি অপর ভাইয়ের সাথে একটা ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জও করছি। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে আমি যাতে আমার চ্যালেঞ্জ রাখতে পারি, প্রত্যেকটা ক্লাস থেকে আমি যাতে হচ্ছে গিয়ে 2টা সিকিউ কমন ফালাইতে পারি। তো সেই দোয়া করবেন আপনারা, ইনশাল্লাহ পারবো। আমি পরিশ্রমের ঘাটতি দিব না আশা করি। আপনারা হচ্ছে দোয়া করবেন যাতে সুস্থ থাকি, পরিশ্রম দিতে পারি আপনাদের জন্য, এন্ড আপনারাও প্রতিজ্ঞা করেন যাতে পরিশ্রমটা দেন, ইনশাল্লাহ কমন কমন করবে। আর আপনারাও ভালো মতো পরীক্ষা দিবেন আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ হাসান নাম। এন্ড হাসান নামের কথাগুলো শুনে আসলে সত্যি কথা যেটা, আমি কনফিডেন্স পাচ্ছিলাম যে প্রতিটা ক্লাস থেকে যদি 2টা সৃজনশীল আসে তাহলে আর কি লাগে অ্যাকচুয়ালি একটা স্টুডেন্টের জন্য। খুবই খুবই একটা নির্ভরতার জায়গা হিসেবে থাকতে পারতেছে আমাদের এই কোর্সটা তোমাদের জন্য। এন্ড আমি টিচারদের সাথে এটাও কথা বলেছি যে যদি আমাদের টিচাররা আসলেই আমাদের এই জিনিসটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে স্টুডেন্টদের পরীক্ষায় ভালো করানোটা শেষ পর্যন্ত মেক শিওর করতে পারে, তাহলে আসলে এটাই আমাদের সবচেয়ে বড় একটা প্রাপ্তি হবে। যে আমাদের সব থেকে বড় একটা প্রাপ্তি যে না, আমরা এতজন স্টুডেন্টসের দায়িত্ব নিয়েছিলাম এন্ড এই স্টুডেন্টসরা ভালো করছে, এন্ড এই স্টুডেন্টসের কারোই আর বিভিন্ন অ্যাডমিশনে পরীক্ষা দিতে সমস্যা হচ্ছে না, কোনো জায়গায় নাম্বার হারাচ্ছে না, তারা প্রত্যেকেই ভালোভাবে পরীক্ষা দিতে পারতেছে এবং নাম্বার পাচ্ছে। তো আমি আর কথা বাড়াবো না, না বাড়িয়ে চলে যাই মাহির আসিফের কাছে। মাহির আসিফ ম্যাথ নিয়ে আছে, এন্ড ম্যাথস অনেকের ভয়ের একটা সাবজেক্ট, এন্ড ম্যাথস থেকে মাহির আসিফ কিভাবে তুমি এই ম্যাথস এর প্রোগ্রামটা ডিজাইন করেছো, এন্ড ম্যাথস নিয়ে স্টুডেন্টসদের কি পরামর্শ তোমার জন্য তোমার থেকে থাকবে? জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। ঠিক আছে সবকিছু? শোনা যাচ্ছে। জি। যদি ম্যাথস এর কথা বলি স্পেশালি, যেটা দেখা যায় যে আমাদের এইচএসসি যারা ক্যান্ডিডেট ওদের মধ্যে অলরেডি 2টা ভাগ হয়ে গেছে। যে অর্ধেক জাতি হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে গিয়ে মেডিকেল সেক্টরে যাব, মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেব, আর বাকি অর্ধেক হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং এর জন্য নেব। ম্যাক্সিমামই হচ্ছে এই 2টা সেক্টরে গেছে। আচ্ছা, তো যেটা হয়েছে যে আমরা মোটামুটি যদি মার্চ এপ্রিল মে ওইরকম একটা টাইমের কথা বলি, মোটামুটি সবাই তখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া স্টার্ট করেছে। এবং যেই কারণে যেটা ঘটনা ঘটেছে যে যারা নাকি মেডিকেল ভর্তি ইচ্ছুক ওরা ম্যাথটাকে অনেকটাই বাদই দিয়ে দিয়েছে, বা বলা যায় যে লাস্ট যে কয়েক মাস ছিল, লাস্ট কয়েক মাসে মেডিকেল ভর্তি স্টুডেন্টরা ওরা হচ্ছে ম্যাথ তেমন একটা করেই নাই।
এখন ব্যাপার যেটা, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা কিন্তু ভালোই মোটামুটি এগিয়ে গেছে, বাট মেডিকেল স্টুডেন্টদের মেইন কনসার্ন হচ্ছে যে আমি তো এখন ফিজিক্সও মোটামুটি ওকে বা আচ্ছা, কেমিস্ট্রি খুব ভালো পারি, বায়োলজিতে আমি সুপার, বাট ম্যাথ ইজ দ্য মেইন প্রবলেম। ওইটাই সবার এখন মানে অনেকেরই এটা সমস্যা। আবার আরেক জাতি আছে যারা নাকি হচ্ছে গিয়ে অনেক দিন ধরে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে নিতে দেখা গেছে যে এইচএসসি বেসড যে কোয়েশ্চেন গুলা, এইচএসসি বেসড যেই ম্যাথ গুলা, ওগুলোর প্র্যাকটিস অনেকখানি কমে গেছে, বা ওই জিনিসগুলো যে কিরকম অবজেক্টিভ আসে এইচএসসি বেসড, ওগুলোর মধ্যে কিছু ঘাটতি রয়ে গেছে, এবং এই জন্য ম্যাথটা এখন অনেকের কাছে একটা মানে গলার কাটা হয়ে রয়ে গেছে আর কি। তো আমি যদি এইচএসসির ব্যাপারে ম্যাথের জিনিসটা নিয়ে আগাই, যেটা বলবো যে ম্যাথ থেকে প্রশ্ন কমন পাওয়া হচ্ছে মোস্ট ইজি বা ইজিয়েস্ট ওকে অন্যান্য সাবজেক্ট গুলোর তুলনায়। আমি যদি ফিজিক্সের কথা বলি, ফিজিক্সে বইয়ের লেখা থাকে এক ধরনের কোয়েশ্চেন, তো রিয়েলিস্টিক বানাইতে গিয়ে এত মানে জিনিস হিউজ চলে যায়, ওদের রেঞ্জটা অনেক দূরে চলে যায়। যদি কেমিস্ট্রির কথা বলি, কেমিস্ট্রিও তোমার বইয়ের রেঞ্জ থেকে অনেকখানি দূরে চলে যায়। বায়োলজিটাও সিমিলার, বাট ম্যাথসটা হচ্ছে গিয়ে যেটা করে যে ওরা সৃজনশীল বলে ঠিক আছে, বাট বইয়ের যেই ম্যাথ গুলা সেগুলোকে হালকা একটুখানি ঘুরায় ফেলে। এবং মজার ব্যাপার হচ্ছে বইয়ের সব ম্যাথও না, কিন্তু যেই ম্যাথ গুলো অ্যাকচুয়ালি আগের বছরগুলোতে কন্টিনিউয়াসলি বোর্ডে আসতো, ওই ম্যাথ গুলোর দিকেই ফোকাস রেখে টিচাররা সেটার কোয়েশ্চেন করে। এন্ড যেটা হয় যে ওগুলোর মধ্যে হালকা পাতলা চেঞ্জ আনে, কিছু সংখ্যায় চেঞ্জ আনতে পারে, হয়তো বা দুইটা ম্যাথকে একটা উদ্দীপকের মধ্যে দিয়ে হালকা পাতলা। অর্থাৎ যার নাকি বইয়ের ইম্পর্টেন্ট ম্যাথ গুলা বা বারবার বোর্ডে আসা ম্যাথ গুলা খুব ভালোভাবে কভার করে আছে, তার জন্য কিন্তু এইচএসসি সৃজনশীল হোক আর অবজেক্টিভ হোক, কোনো প্রবলেমই হওয়ার কথা না। এখন ব্যাপার হচ্ছে ভাইয়া, আমার হাতে টাইম আছে 50 ডেজ অনলি, এবং এই 50 ডেজে আমি কিভাবে পড়লে আমার এই বর্তমানে যেই পজিশনই থাকুক না কেন, আমি হইতে পারি সুপিরিয়র, হইতে পারি মানে বিলো স্ট্যান্ডার্ড, বাট যেই পজিশনে আমি থাকি না কেন আমি কিভাবে 80 আপ তুলতে পারবো বা ম্যাক্সিমাম নাম্বারটা ক্যারি করতে পারবো, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল খেয়াল রাখতে হবে যে ম্যাথ থেকে ফুল কমন পাওয়াটা সম্ভব, এবং ফুল অ্যান্সার করে ফুল মার্কসটাও পাওয়া সম্ভব। দ্যাট ইজ, ম্যাথ হচ্ছে কি একটা জ্যাকপট টাইপের, ইট ক্যান গিভ ইউ দ্য হাইয়েস্ট পজিশন ইউ ক্যান এভার হ্যাভ। তো সেই ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, ফার্স্ট অফ অল আমরা যে 8টা অধ্যায় আমাদের আছে, সেই 8টা অধ্যায় থেকে আমাদের যেই কোয়েশ্চেন গুলো হবে ওগুলো কিন্তু অ্যান্সার করতে হবে। তো যেটা করব, আমরা প্রত্যেক পেপারে 4টা করে আমরা স্পেশালি নজর দিব কোন অধ্যায়গুলো সহজ এবং প্রিপারেশন নিতে টাইমটা কম লাগে এবং কোয়েশ্চেনও ভালো আসবে। এরকম করে করে আমরা প্রত্যেক পেপার থেকে 3টা করে অধ্যায় বাছাই করব। যেমন আমি যদি বলি, আমরা এখানে স্পেশালি পড়ানোর ক্ষেত্রে যেটা ওই যে প্রিপারেশন বেস যেটা আছে বা প্রায়োরিটি বেস যেটা, সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে ম্যাথ ফার্স্ট পেপার থেকে ম্যাট্রিক্স নির্ণায়ক, সরল লেখা এবং যেটা হচ্ছে আমাদের অন্তরীকরণ, এই 3টার দিকে একটু স্পেশাল ফোকাস দিব। ভাইয়া কেন? প্রথম কথা যদি বলি, ম্যাট্রিক্স নির্ণায়ক পারে না এমন স্টুডেন্ট অ্যাকচুয়ালি পাওয়া যায় না কোথাও, কারণ ম্যাট্রিক্স নির্ণায়ক মোস্ট ইজি, একদম ইজিয়েস্ট চ্যাপ্টার হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক, এটা সবাই পারে। দ্বিতীয় কথা হচ্ছে সরল লেখা। সরল লেখা থেকে প্রত্যেক বছরই একাধিক কোয়েশ্চেন হয়ে যায়, প্রায়ই হয়ে যায় একাধিক কোয়েশ্চেন। সেই ক্ষেত্রে সরল লেখাটার দিকে একটু স্পেশাল ফোকাস দিতে হবে। এবং সরল লেখার ক্ষেত্রে কিন্তু সবকিছু যে পরীক্ষায় আসছে তা কিন্তু না, হালকা পাতলা কয়েকটা গোছানো টপিক আছে এবং কয়েকটা নির্দিষ্ট স্টাইলের ম্যাথ আছে যেগুলো নাকি করতেও ইজি, জাস্ট কনসেপ্টটা একটু ম্যাটার করে আর কি। আচ্ছা, আর অন্তরীকরণের ব্যাপারটা যদি বলি, অন্তরীকরণ হচ্ছে গিয়ে যে পারে তার জন্য খুবই ইজি, এবং এই কারণে হচ্ছে গিয়ে এই টাইমটায় অন্তরীকরণটার দিকে একটু স্পেশাল ফোকাস দিতে হবে। কারণ যদি বলি, সামনে ভর্তি পরীক্ষাও আছে, ওটার জন্য যেমন এখনকার অন্তরীকরণের বেসিক দরকার, তেমনি ভাবে অন্তরীকরণ অ্যান্সার করতে টাইম কম লাগে অনেক। যদি সরল লেখার অন্তরীকরণকে আমি পাশাপাশি রাখি, খুবই ইজিলি বোঝা যায় অন্তরীকরণে এগুলো হাফ পেজ, এক পেজ কভার, মানে এক পেজ কখনো এক্সিট করে না। সেই জন্য আমরা অন্তরীকরণটার দিকে স্পেশাল ফোকাস দেবো। তাহলে মেইনলি আমরা পড়বো বা একদম মানে ফুল সবগুলা ইম্পর্টেন্ট অঙ্ক হাতে লিখতে লিখতে একদম মানে ওইভাবে ব্রেনে সেট করে ফেলবো হচ্ছে কি 3টা অধ্যায় থেকে। কি কি বললাম? ফার্স্ট পেপারের ম্যাট্রিক্স নির্ণায়ক, তারপরে হচ্ছে সরল লেখা, এন্ড দ্য থার্ড ওয়ান ইজ অন্তরীকরণ। এবং এই 3টা চ্যাপ্টারের কোনো ম্যাথ যাতে বাদ না যায়। এরপরে আসি যোগজীকরণ নিয়ে, সেটার হালকা পাতলা যে সূত্রগুলো আছে এবং ইম্পর্টেন্ট ম্যাথগুলো সেটা একটু দেখে রাখবা। আচ্ছা, এখন আসি দ্বিতীয় পত্র নিয়ে। আমি মেনলি এই কোর্সে তোমাদের দ্বিতীয় পত্রটা হ্যান্ডেল করবো স্পেশালি। আচ্ছা, দ্বিতীয় পত্রের মধ্যে আমাদের প্রথম যে ক্লাসটা হবে সেটা হচ্ছে কনিকের উপরে। এবং আমরা সবাই জানি, যারা কনিকের ছবিটা ভালো করে বুঝে, কনিক গুলোর ছবিটা ভালো করে বুঝে, তার জন্য কনিক কিন্তু কোনো ব্যাপারই না। ওই চার্ট করা সূত্র টুত্র কিচ্ছু লাগে না, জাস্ট ছবির কোন জায়গায় কোনটার কি মানে এবং কোনটার জন্য কি সমীকরণ, এটুকু বুঝলে কিন্তু এনাফ।
সেই ক্ষেত্রে আমাদের প্রথম যে কনসার্নটা থাকবে ম্যাথ সেকেন্ড পেপারের ক্ষেত্রে যে কনিকের ছবিগুলো ভালো করে, যদি স্পেশালি বলি পরাবৃত্ত থেকে কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা হচ্ছে 70%। দ্যাট ইজ যা কোয়েশ্চেন হবে বলা যায় যদি 10 নম্বরের প্রশ্ন আসে 7ই হবে পরাবৃত্ত থেকে, যদি 20 নম্বরের প্রশ্ন আসে 15 নম্বরের মতোই হবে পরাবৃত্ত থেকে, ব্যাপারটা এইরকম। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল কনিকটা খুব ভালো করে দেখবা, অধ্যায় অনেক হিউজ না, ছোট অধ্যায়, জাস্ট মেইন কনসেপ্ট গুলো জানা থাকলে খুব ইজি হয়ে যায়। এখন এরপরে কোন চ্যাপ্টার? এরপরে হচ্ছে আমরা আর দুইটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। বহুপদী একটা চ্যাপ্টার, খুবই ইজি, একদম ছোট বাবুদের চ্যাপ্টার, জাস্ট জাস্ট ওই হাতে গোনা কয়েকটা জিনিসপাতি খেয়াল রাখলেই হয়। অঙ্কগুলো খুবই ইজি এবং খুব কম অঙ্কের মধ্যেই হয়ে যায় বহুপদী। আমাদের কিন্তু বহুপদী জিনিসটা হিউজ না, জাস্ট একটা অনুশীলনী, ওটার মধ্যে কয়েকটা হাতে গোনা ধরো 15টার মতো ম্যাথ, এইগুলোর থেকে ঘুরে ফিরে প্রত্যেক বছর কিন্তু আসছে, তাই তো? আচ্ছা, আর থার্ড ওয়ান যেটা সবচেয়ে মজার এবং ছোট চ্যাপ্টার, সেটা হচ্ছে কি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। জাস্ট কয়েকটা হালকা পাতলা সূত্র এবং ওগুলো ক্যালকুলেশন টেকনিক্স, দ্যাটস ইট। বিপরীত ত্রিকোণমিতি দেখে আর কোনো প্যাচ কোচ কিন্তু করতে পারে না। এখন কথা হচ্ছে ভাইয়া আমাদের ওই যে একটা অধ্যায় বাকি, ওই যে গলার কাটা, সেটা কোনটা? সেটা হচ্ছে স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যাটা আমরা চেষ্টা করব যাতে এমসিকিউ বেসড পড়াশোনা হয়। স্থিতিবিদ্যার ক্ষেত্রে আমরা বেসিক কনসেপ্ট গুলো এবং এমসিকিউ বেসড পড়াশোনা এইদিকে একটু ফোকাস করব। তার মানে সৃজনশীলের জন্য আমরা ম্যাথ ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার মিলিয়ে 6টা অধ্যায়ের দিকে খুব মনোযোগ দিব এবং এমসিকিউর জন্য মোটামুটি ওভারঅল একটা সবগুলো চ্যাপ্টারেরই একটা আইডিয়া রাখবো। এখন যদি বলি ভাই আমি যখন কোয়েশ্চেন অ্যান্সার করতে যাব তখন আমি কি করব? তুমি ধরো হাতে কোয়েশ্চেনটা পেলে, এখন তোমার কাজ কি? প্রথম ব্যাপার হচ্ছে যে সিকিউটা তুমি নিবে। সিকিউতে আগে তুমি পুরো কোয়েশ্চেন দেখতে যাবে না, তোমার যেই পড়া, তোমার যেই প্রায়োরিটিতে টপ লিস্টে থাকা 3টা করে অধ্যায়, সেই 3টা অধ্যায়ের কোয়েশ্চেন গুলো আগে পিক করবে। ওকে, সেই 3টা অধ্যায়ের কোয়েশ্চেন গুলো আগে পিক করবে এবং ওগুলোর মধ্যে তুমি কম্পেয়ার করবে যে ওই যে কোয়েশ্চেন গুলো আসছে, আশা করা যায় যে তোমার ওই তিনটা করে 8টার থেকে হচ্ছে গিয়ে বলা যায় যে 6টা তো কমন পড়ে যাবে ইনশাল্লাহ। তুমি ওইখান থেকে যাবে যে আমার কমন পড়েছে কোনটা, ওগুলোর মধ্যে আমি অ্যান্সার করবো কোনটা। একটুখানি বলে রাখি, সৃজনশীলের ক গুলোর মধ্যে তোমার হচ্ছে গিয়ে 2টা অধ্যায় মিক্স করতে পারে, এটা একটু খেয়াল রাখিও। অর্থাৎ যে যে অধ্যায়গুলো তুমি প্রায়োরিটি একটু ডাউনে রেখেছো, ওগুলোর থেকে ক এর জন্য অ্যান্সার গুলো একটু পড়ে রেখো। কি বললাম বুঝছো? ধরো যদি বলি যোগতিকরণের ক্ষেত্রে ক এর জন্য কি কি আসে, 2 নম্বরের জন্য কি কি টাইপের ম্যাথ আসে, যদি বলি স্থিতিবিদ্যার ক্ষেত্রে ক এর জন্য কি কি ম্যাথ আসে, সেই জিনিসগুলো একটুখানি দেখে রাখতে হবে, যাতে এমন না হয় একটার ক কম পারো বলে পুরো একটা সৃজনশীল বাদ দিতে হচ্ছে, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে আমাদের, এটা গেল সিকিউ বেস কথা। যদি এমসিকিউ এর কথা বলি, এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু একটা বড় কনসার্ন হচ্ছে গিয়ে কোয়েশ্চেন পড়ে আগে সিনারিওটা বুঝতে পারা, এরপরে না অ্যান্সার। যদি আমি আমার কথাই বলি, আমি যদি ছোটবেলায় একটা এমসিকিউতে 1 মিনিট টাইম দিতাম, সেই ক্ষেত্রে দেখা যেত যে 30 to 40 সেকেন্ড আসলে আমার সিনারিওটা বুঝতেই লেগে যাচ্ছে, যে এখানে কি কি জানতে চেয়েছে, কি কি দিয়েছে, কি কি ডেটা আছে, কিভাবে ম্যানিপুলেট করব। সেই ক্ষেত্রে এখন থেকেই টেস্ট পেপার গুলো থেকে এমসিকিউ গুলো সলভ করা শুরু করে দাও। যেটা হয়, বড় রিটেনের ম্যাথ গুলো সবাই পারে, কারণ আমরা সবাই কিন্তু রিটেনের ম্যাথ করতে করতে অভ্যস্ত। বাট যেটা সবচেয়ে বড় কনসার্ন হয়ে দাঁড়ায়, এক্সাম টাইমে বোঝা যায় যে এমসিকিউতে হচ্ছে হিউজ টাইম লাগে, এবং এই জন্য বলবো হাতে যেই 40-50 মিনিট তোমাদের সামনে বাকি আছে, টোটাল টাইমটাকে তুমি সময় ভাগ করে নাও এবং এমসিকিউ বেসড প্রিপারেশনটাও নাও। এমসিকিউ গুলো প্র্যাকটিস করে, স্পেশালি ম্যাথস এন্ড ফিজিক্স এর জন্য এমসিকিউটা অনেক বড় একটা ঝামেলা হয়ে যায়। তো ম্যাথের ক্ষেত্রে আমি বলবো এমসিকিউটার জন্য কড়া একটা প্রিপারেশন নিতে থাকো, তোমার ওই বইয়ের ইম্পর্টেন্ট অঙ্কগুলোর পাশাপাশি, ঠিক আছে? এই তো, আশা করি ভালো কিছুই হবে ইনশাল্লাহ। আমি মেইনলি সেকেন্ড পেপারটা করাচ্ছি তোমাদের, প্রথম ক্লাস কনিক দিয়ে শুরু হবে। এই তো, দোয়া রইলো তোমাদের সবার জন্য, ভালো থেকো। থ্যাংক ইউ মাহির, ম্যাথস এর পার্টটা খুব সহজে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এবং স্টুডেন্টদের কোনটা প্রায়োরিটি দিয়ে পড়া উচিত, কোনটাতে বেশি জোর দেওয়া উচিত, সেই জিনিসগুলো আলাদা করে মেনশন করার জন্য। সো এখন আমরা চলে যাব আমাদের চ্যাপ্টার, অর্থাৎ আমি আর চিন্ময়, ফিজিক্স নিয়ে। সো ফিজিক্স এর ক্ষেত্রে মাহির একটা কথা অলরেডি বলেছে যে ফিজিক্স এর ক্ষেত্রে কিন্তু বই থেকে মাঝে মাঝে অনেক বাইরে চলে যায়। সো এটা আমি বলবো যে আমাদের জন্য এক ডিফিকাল্ট একটা জব, যে এই 6 ক্লাসের মধ্যে নিয়ে আসা। বাট আমরা আমাদের লেভেল বেস্ট ট্রাই করবো, এন্ড এটার জন্য চিন্ময়, আমরা মিলে যত রকম ভাবে তোমাদেরকে এখানে সাপোর্ট দেওয়া যায় সেই সাপোর্ট গুলো সর্বোচ্চ প্রোভাইড করবো। এন্ড বলেছি তোমাদেরকে যে যেহেতু এবার ফিজিক্স কেমিস্ট্রি সবার জন্য কমন, সো বেশিরভাগ ক্ষেত্রে ফিজিক্সের মোট মার্কস কত, কেমিস্ট্রির মোট মার্কস কত, এগুলো কিন্তু তোমার সামনে ভূমিকা রাখতে পারে, বেশি ভূমিকা রাখতে পারে একটু। কেন? কারণ বইয়ের অ্যাডমিশন টেস্টে যদি ম্যাথস
নেয় তাহলে তো ভালো, আর যদি না নেয় ইন কেস, তাহলে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি মার্কস কত পেয়েছো সেই জিনিসটার ভ্যালুটা অনেক বেড়ে যাবে। সো এই ভ্যালুটাকে মাথায় রেখেই আমরা অ্যাকচুয়ালি আমাদের ফিজিক্সের চ্যাপ্টারগুলো নির্বাচন করেছি। চিন্ময়, তুমি যদি বলতা যে ফিজিক্স নিয়ে স্টুডেন্টসদের কিছু। আচ্ছা, তো এতক্ষণ আমি কমেন্ট গুলো আসলে দেখছিলাম, তো কমেন্টে যেটা মেইন মানে কনসার্ন, অনেকেই বলছে ফিজিক্স ভয় পাচ্ছে, অনেকেই বলছে যে মানে ফিজিক্সের ঘোর প্যাচ বেশি, মানে পেঁচানো যায় বেশি, এই জন্য স্টুডেন্টরা ভয় পায়, তার উপর আবার ফিজিক্সের এমসিকিউ নিয়ে অনেকের প্যারা থাকে। তো আমরা এই কোর্সটা প্ল্যান করার সময় আসলে মানে এটাই আমরা বারবার হচ্ছে চেক করেছি যে কোন কোন চ্যাপ্টার থেকে মাস্ট বি কোশ্চেন হয় আসলে, এবং কোন কোন টপিক বেশি হয়। তো আমি যদি একটু গো থ্রু করি যে আমরা কোন কোন টপিক আসলে মেইনলি পড়াবো এবং বাছাই করেছি। প্রথমে যে টপিকটা আমরা রাখছি, যে চ্যাপ্টারটা আমরা রাখছি মেইনলি, সেটা হচ্ছে ভেক্টর। এখন ভেক্টরের মধ্যে এটা জানা কথা, এবং স্টুডেন্টরা এটা টেস্ট পেপার খুললেই দেখবে যে নদী নৌকা আর বৃষ্টির অঙ্কগুলো, আপেক্ষিক বেগের অঙ্কগুলো খুবই বেশি আসে এবার। এবং একটা মানে আমরা একটা আইডিয়া করতেই পারি যে এবার চাইলে তারা 2টা প্রশ্ন ফেলে দিতে পারে, আসলে 8টা প্রশ্নের মধ্যে 2টা দেখা যায় ভেক্টর থেকে হয়ে যেতে পারে, বলা যায় না। সো নদী নৌকা থেকে একটা প্রশ্ন আমরা আশা করতে পারি, এবং আপেক্ষিক বেগ থেকে একটা প্রশ্ন আশা করতে পারি। সো 2টা প্রশ্ন কিন্তু মানে ধরা যায় যে এখান থেকে চলে আসতে পারে। সো যেহেতু মাত্র 2টাই করতে হবে, সো আমরা যদি ভেক্টরের এই 2টা টপিকই এই একটা ক্লাসে খুব ভালো মতো করে ফেলি, মানে যেগুলো গতানুগতিক প্রশ্ন আসে সেই টাইপের প্রবলেম করব, এবং সর্বোচ্চ কঠিন করলেও কি রকম কঠিন করতে পারে এবং সেগুলো আমরা কিভাবে সলভ করব সেটাও যদি আমরা ক্লাসে দেখিয়ে দেই, আশা করি এই নদী নৌকা আর হচ্ছে আপেক্ষিক বেগ নিয়ে কিংবা বৃষ্টি ছাতার অঙ্কগুলো নিয়ে আশা করি তেমন আর কোনো সমস্যাই হবে না। তো এটা গেল প্রথম যে ক্লাসটা। এরপরে আমরা রেখেছি হচ্ছে এরপরে যেটা একটু আমরা একটু ইন্টারেস্টিং একটা কাজ করেছি, সেটা হচ্ছে একটা চ্যাপ্টার আমরা পুরোপুরি রাখিনি, নিউটনিয়ান মেকানিক্স আমরা পুরোপুরি রাখিনি, সবচেয়ে বড় চ্যাপ্টার, কিন্তু আমরা এটা একটা টপিক রেখেছি, সেটা হচ্ছে রাস্তার ব্যাংকিং। এই টপিকটা থেকে প্রতি বছরই স্টুডেন্টরা নিজেরাও জানে, ওরা যদি টেস্ট পেপার খুলে দেখবে যে প্রতি বছরই কিছু না কিছু প্রশ্ন আসে সবগুলো বোর্ডেই। রাস্তার ব্যাংকিং এতটাই ইম্পর্টেন্ট, এবং নিউটনের মেকানিক্স থেকেও এবার আমরা বলতে পারি যে 2টা প্রশ্ন আসার মতো একটা চ্যাপ্টার, বড় যেহেতু চ্যাপ্টার 2টা প্রশ্ন আসতে পারে। তো রাস্তার ব্যাংকিং থেকে মিনিমাম একটা থাকবে, এটা লিখে নিতে পারো যে রাস্তার ব্যাংকিং থেকে মিনিমাম একটা থাকবে। তো রাস্তার ব্যাংকিং আর পর্যাবৃত্ত গতি সরল দোলকের টপিক গুলো, যে তোমার পাহাড়ের উচ্চতায় উঠলে দোলকের দোলন তার কিরকম পরিবর্তন হচ্ছে, পাহাড় থেকে নিচে নামলে কিরকম যাবে, প্রত্যেকটা টপিক প্রচন্ড লেভেলের ইম্পর্টেন্ট। এবং এই 2টা আসলে রাস্তার ব্যাংকিং ও পর্যাবৃত্ত গতি খুব হট ফেভারিট 2টা টপিককে আমরা একসাথে রেখেছি, এবং এই ক্লাসটা তোমাদের অপার ভাইয়া নিবে। এর পরের ক্লাসে হচ্ছে আমরা রাখছি হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। এই আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব থেকে অ্যান্সার করা কিন্তু অনেকটা সহজ, কারণ এইটা তোমরা শুধু এক জায়গায় পড়ো না, এটা তোমরা কিন্তু 2 জায়গায় পড়ো। কেমিস্ট্রিতেও দেখবা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এগুলো কিন্তু তোমরা পড়ো, পিভি ইকুয়াল টু এনআরটি তোমরা পড়ো। সো এই যে তোমরা যে টপিকটা বেশি পড়েছো, একটু হলেও পড়েছো, সেই টপিক থেকে যদি সৃজনশীল আসে, এবং একটা কিন্তু আসবে শিওর, একটা যদি মানে আমরা এখানে জাস্ট মানে ইজিলি সলভ করে ফেলতে পারি, তাহলে দেখো আমি কিন্তু অনেকগুলো টপিকের কথা বললাম, এবং তুমি দেখবা যে এগুলো থেকে আসবেই। সো 8টা প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে যে তুমি সহজে মানে আমরা যদি এই 3টা ক্লাসে করি, তুমি সহজে অনায়াসে 4টা কিন্তু কমন পেয়ে যাচ্ছ। এখন এটা তোমার উপর ডিপেন্ড করবে যে ওই টাইমে বসে 1 মিনিটের মধ্যে জাস্ট ডিসাইড করে নিবা কোন প্রশ্নটা বেশি সহজ এসেছে, জাস্ট 1 মিনিট টাইম দিবা, একটু জাস্ট পড়ে নিবা, কারণ আমরা এমন ভাবে পড়াই রাখবো তোমাদের যে তোমরা বুঝতে পারবা যে কি কি আসার মতো এবং কি কি আসতে পারে। সো তোমার মনে মনে কিন্তু একটা প্রেডিকশন থাকবে যে এই টপিক আসবে, এই রকম ম্যাথ আসবে, তুমি খালি একবার গো থ্রু করবা যে কি কি আসছে, ওখান থেকে সবচেয়ে সহজ, সবচেয়ে কম সময় করা যায় এরকম 2টা সিলেক্ট করেই অ্যাড করে দিবা। জাস্ট এই 3টা ক্লাস করলেই 2টা কমন পাওয়া যাবে, জাস্ট 3টা করলেই 2টা কমন পাওয়া যাবে। তবুও আমরা এর পরের ক্লাসে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্বের পরে আমরা রাখছি হচ্ছে তাপগতিবিদ্যা। এই চ্যাপ্টারটা সেকেন্ড পেপারে হিউজ লেভেলের ইম্পর্টেন্ট। সেকেন্ড পেপারে এই চ্যাপ্টারটাতে দেখবা যে কার্নোর চক্র, কার্নোর ইঞ্জিন আসবেই, একটা লিখে রাখতে পারো, কার্নোর ইঞ্জিন থেকে বা তাপের ইঞ্জিন থেকে একটা আসবে, লিখে রাখতে পারো। এবং এটা তোমাদের ক্লাস নিবে হচ্ছে অপার ভাইয়া, এবং এটাতে আমরা টার্গেট করছি যে এখান থেকে 2টা প্রশ্ন আসতে পারে। এক্স্যাক্টলি 2টা প্রশ্ন, ঋতুতাপীয় এবং সংশ্ন, এই হাবিজাবি মিলে 2টা প্রশ্ন আসতেই পারে। তো এমন ভাবে আমরা তোমাদের পড়ায় রাখবো যে ক্লাসের বাইরে কিছু আসবে না, আমরা এটা গ্যারান্টি দিয়ে আমরা পড়াবো, ক্লাসের বাইরে কিছুই আসবে না। এর পরের যে লাস্টের ক্লাসটা সেটা হচ্ছে চলতরি থেকেও 2টা প্রশ্ন আসার মতো আমরা রিসার্চ করে দেখেছি, 2টা প্রশ্ন আসার মতো, তার মধ্যে একটা প্রশ্ন থাকবে কাশ্যপের সূত্র, বলেই দিলাম
কাশ্যপের সূত্র থেকে একটা প্রশ্ন থাকবে। এখন কাশ্যপের সূত্র যতই ঘুরিয়ে পেঁচিয়ে দেখ, বেসিক একটাই, ওই বেসিকে ফেললে তুমি যে কোনো সার্কিট সলভ করতে পারবে। সো আমরা খুবই ইন্টারেস্টিং ভাবে করে নিব ওই দুইটা। সো এই তো, এখন আমরা সেকেন্ড পেপারে মেইনলি দুইটা চ্যাপ্টার রাখছি, একটা হচ্ছে চলতরিৎ, একটা হচ্ছে তাপগতিবিদ্যা। আর ফার্স্ট পেপারে আমরা কয়েকটা চ্যাপ্টার রাখছি, ভেক্টর রাখছি, নিউটনের মেকানিক্স থেকে একটা টপিক রাখছি, পর্যাবৃত্ত গতি রাখছি, আদর্শ গ্যাসের গ্যাসের গতি তত্ত্ব রাখছি। ফার্স্ট পেপার কেন বেশি রাখলাম? কারণ ফার্স্ট পেপার থেকে পেঁচায় বেশি। আর ফার্স্ট পেপার যেটা হপার শুরুতে বললো, প্রথম পরীক্ষা কিন্তু। সো প্রথম পরীক্ষা তোমার খুবই ভালো মতো দিতে হবে, খুবই ভালো মতো দিতে হবে প্রথম পরীক্ষা। সো আমরা বেশি পড়িয়ে রাখছি একটু। সেকেন্ড পেপারে যে আমরা কম পড়াচ্ছি তা না, সেকেন্ড পেপারে আমরা যে টপিক গুলো, বাদ বাকি যে চ্যাপ্টার গুলো, যে টপিক গুলো আসার মতো, স্পেশালি একটা চ্যাপ্টারের নাম বলবো ভৌত আলোক বিজ্ঞান। তোমাদের টপিক অনুযায়ী শুধুমাত্র আলোর ব্যতিচার এবং ইয়াং এর দ্বিতীয় পরীক্ষা আছে, জাস্ট একটা টপিক ইয়াং এর দ্বিতীয় পরীক্ষা, এখান থেকে কিন্তু একটা আসবে। আমরা একটা কম্বাইন যে ক্লাসটা নিব আমি এবং আপার মিলে, সেই কম্বাইন ক্লাস ওটা নিয়েও কিন্তু আমরা কথা বলবো। কি কি আসবে, 5-6টা সূত্র আছে, একটা ম্যাথ আসবে, ওখানে আমরা এটা নিয়ে কথা বলবো। বাদ বাকি চ্যাপ্টার গুলো সাজেশন কিন্তু আমরা ওখানে দিয়ে দেবো। এখন প্রশ্ন হবে যে ভাইয়া শুধু তো সিকিউ কথাই বলছেন, এমসিকিউ কই, এমসিকিউ কই? শোনো, আমরা যে 5টা ক্লাস নিব বা যে 6টা ক্লাস নিব, যে সব টপিক পড়াবো, 12টা এমসিকিউ বেশি ওখান থেকে আসবে, 12টা এমসিকিউ বেশি এমসিকিউ ওখান থেকে আসবে। এবং আমরা প্রয়োজনের মোতাবেক যা যা পড়তে হয় সবই বলে দিব, যে তোমার এই পড়তে হবে এমসিকিউর জন্য, তোমার এই করতে হবে এমসিকিউর জন্য। আমরা সিকিউ এবং এমসিকিউ দুইটাই 100% সাপোর্ট আমরা আশা করি দিতে পারবো। এখন একটু কথা বলি হচ্ছে আমাদের রুটিনের যে প্ল্যানটা, এটা নিয়ে আমি সামগ্রিকভাবে একটু কথা বলি। অনেকেই আছো যারা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পরীক্ষা দিবে পিসিএম, অনেকে আছে যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পিসিবি পরীক্ষা দিবে। সো রুটিনটা তোমরা যখন পাবলিশ হওয়ার পর যখন পাবা, তখন দেখবা যে তোমাদের ক্লাসগুলোতে কিন্তু এনাফ গ্যাপ দেওয়া আছে, প্রতিটা ক্লাসের পর পর এনাফ গ্যাপ। আমি যদি পিসিএম এর রুটিনটা আমি সামনে খুলে রেখেছি, এখানে দেখি যে সর্বোচ্চ প্রথমেই টানা 4 দিন ক্লাস আছে। এটা হচ্ছে টানা ক্লাসের সর্বোচ্চ, টানা এতগুলা ক্লাস আর নেই, প্রথমেই আছে। কারণ হচ্ছে কেবল শুরু করতেছো, সো তোমার একটু ফ্লোতে আসতে হবে, এই জন্য হচ্ছে প্রথম দিকে আমরা বেশি ক্লাসগুলো রেখেছি, 4টা ক্লাস। কিন্তু এরপরে তোমরা যখন রুটিনটা পাবা তখন দেখবা গ্যাপ আছে, এনাফ। তো ফিজিক্স একটা করে ক্লাস, একটা করে গ্যাপ, একটা করে ক্লাস, একটা করে গ্যাপ আছে মাঝের ক্লাসগুলোতে দেখবা। পর্যাবৃত্ত গতি, রাস্তার ব্যাংকিং এ তার আগে একদিন গ্যাপ, পরে একদিন গ্যাপ, আদর্শ গ্যাসের আগে একদিন গ্যাপ, আদর্শ গ্যাসের পরে আরেকদিন গ্যাপ। সো এরকম করে তোমাদের হাইয়েস্ট ক্লাস আছে 4টা একসাথে, তারপরে গ্যাপ আছে, গ্যাপ দিয়ে দিয়ে 1-2টা করে ক্লাস, 2টা করে ক্লাস, মাঝখানে থাকবে 3টা ক্লাস সর্বোচ্চ। এর পরে হচ্ছে আর তোমাদের সর্বোচ্চ ক্লাসগুলো থাকবে না। আমরা কিন্তু এনাফ 3 ঘন্টার যেটাকে শিওর শর্ট বলছি, তা না, মানে শিওর শর্ট মানে কি, আমরা শিওর যে এই টপিকে প্রশ্ন আসবে, তো এই টপিক গুলো আমরা পড়াচ্ছি। আর এখানে তোমরা এনাফ ফ্রি টাইম পাবা সেগুলো সলভ করার জন্য। আমরা হচ্ছে ক্লাসে কি কি প্রোভাইড করবো আমরা বলি, ক্লাসে তোমরা স্লাইড পেয়ে যাবা, ক্লাসের লেকচার শিট পেয়ে যাবা, এবং ক্লাসে থেকে কি কি প্র্যাকটিস করতে হয় সেটাও আমরা যতটা পারা যায় দিয়ে দেবো। মানে আমরা এমন একটু গ্যারান্টি দিতে চাচ্ছি যে যা যা পড়াবো সেখান থেকে মোটামুটি আসবে এবং সেগুলাই তোমরা লিখবা। এখন হাসান এরাম একটা খুব সুন্দর একটা কথা বলেছিল, সেটা হচ্ছে মানে আমরা যদি জানতাম যে 25টা এমসিকিউর মধ্যে 25টা দিতে হবে, তখন কিন্তু সিলেকশনে কিন্তু আমাদের তেমন একটা টাইম কাটতো না, আমরা শিওর থাকতাম যে জাস্ট সবই দিতে হবে। কিন্তু এখন এমসিকিউর ক্ষেত্রে সিলেকশনের একটা টাইম আছে। সো আমি হলে, তোমাদের জায়গা থাকলে আমি হলে কি করতাম, সেটা হচ্ছে আমার কাছে গো থ্রু করতে দিয়ে যেগুলা সোজা মনে হলো, শিওর মনে হলো, আগে দাগিয়ে ফেলতাম। তারপর আমি দেখতাম সবগুলো দাগানোর পরে, যেহেতু তোমার কাছে যেগুলো শিওর ওগুলা করতে কিন্তু তোমার কিছু টাইম লাগবে না, তুমি কিন্তু এক একটা এমসিকিউতে 1 মিনিটের বেশি টাইম পাচ্ছ, 1 মিনিট 10-12 সেকেন্ড করে বা তারও বেশি টাইম পাচ্ছ। সো তোমার কিন্তু যেগুলো শিওর ওগুলা পারতে কিন্তু বেশি টাইম লাগবে না। সো তুমি যখন গো থ্রু করবা, তোমার ধরলাম যে তোমার প্রিপারেশন খুবই খারাপ, তাও তুমি দেখবা 25টার মধ্যে এই ক্লাসগুলো করার পরে তুমি যদি খারাপ ভাবেও প্রিপারেশন নাও, 8টা-9টা কিন্তু ইজিলি পারবা তুমি। সো 8টা-9টা কিন্তু তোমার হয়ে যাবে। এখন বাদ বাকি 4টা তারপরে তুমি সিলেক্ট করবা যে কোন 4টা তুমি দিবা। তোমার জায়গায় থাকলে হচ্ছে আমি এইভাবে যেতাম, যেগুলো আমার কাছে সোজা লাগছে দ্রুত দ্রুত ভরাট করে করে তারপরে আমি একটু গুনে নিই যে আমি কতগুলো দিয়েছি, তারপরে বাদ বাকি গুলো আমি ফিল আপ করে দিব। এই হচ্ছে স্ট্র্যাটেজি। আর সিকিউর ক্ষেত্রে তাই, সিকিউটা আমরা এমন ভাবে পড়াই দিব যে তোমরা শিওর থাকবা যে এই টপিক থেকে এই রকমের প্রশ্ন আসবে, তোমরা জাস্ট দেখবা যে কি আসছে, পারি কিনা, ইয়েস পারি, শুরু করে দাও, পারে কিনা, ইয়েস পারি, শুরু করে দাও। 2টা প্রশ্ন
টাইম অনেক দিয়েছে, যেটা অফার শুরুতে বলছে অনেক বেশি টাইম দিয়েছে। আমাদের সময় 30 মিনিট করে দেওয়া হতো, এর পরের ব্যাচগুলোতে সম্ভবত টাইমটা কমিয়েছিল, তোমাদের কিন্তু টাইমটা সর্বোচ্চ, ইতিহাসে সর্বোচ্চ টাইম তোমাদের। সো পরীক্ষার প্রশ্ন যদি কঠিনও হয়, কি রকম কঠিন হতে পারে সেটাও আমরা দায়িত্ব নিয়ে পড়াই দিব। সো ওইটা নিয়ে টেনশন করতে হবে না, তোমরা মিনিমাম টাইমের মধ্যে দেখা যাবে পেরে যাবে। ওকে, সো সিকিউ নিয়ে, এমসিকিউ নিয়ে অন্তত ফিজিক্সে টেনশন করো না। আর একটা জিনিস নিয়ে টেনশন করো, সেটা হচ্ছে রুটিন নিয়ে। রুটিনে আমরা প্রচন্ড লেভেলের ছুটি রেখেছি, মাঝখানে মাঝখানে তোমরা আরামসে পড়তে পারবা। সো আমার পরামর্শ থাকবে এটা, জাস্ট আমরা যা বলছি সেটা ফলো করো, যেসব জিনিস প্র্যাকটিস করতে দিচ্ছি সেগুলো ফিল আপ করে ফেলো। আশা করি তোমাদের এইচএসসি তে কেউ আটকাইতে পারবে না। পাপা, থ্যাংক ইউ চিন্ময়। চিন্ময়ের কথাটা শুনে আশা করি তোমরা সবাই আশ্বস্ত হয়ে গেছো যে আসলে চিন্ময় কত কনফিডেন্টলি বললো যে সবকিছু আসলে আমাদের এখান থেকেই আসবে। এন্ড আমাদের এখানে যে কম্বাইন ক্লাসটা আছে সেই ক্লাসটা নিয়ে যদি আমি বলি, চিন্ময় তো আলাদা করে ক্লাসগুলো বললেই, কম্বাইন ক্লাসটাতে যেই চ্যাপ্টারগুলো আমরা ধরতে পারলাম না, কাজ শক্তি ক্ষমতা, আধুনিক পদার্থবিজ্ঞান, এই যে চ্যাপ্টার গুলা, ভৌত আলোক বিজ্ঞান, এইগুলো থেকেও আমরা কিন্তু ওই কম্বাইন ক্লাসটা থেকে, আমি যদি বলি যে যদি ভাগ্য ভালো থাকে প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিস সবকিছু মিলায় সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে দেখা যাবে এই কম্বাইন ক্লাস, এই একটা ক্লাস থেকে তুমি 4টা সৃজনশীল কমন পাবা, একটা ক্লাস। কারণ আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের ক্ষেত্রে ক্ষমতা রিলেটেড কিছু ম্যাথ, কুয়ার রিলেটেড কিছু ম্যাথ, ইট উঠানোর কিছু ম্যাথ, এই ম্যাথগুলো করাই দিব। এন্ড ভৌত আলোক বিজ্ঞান থেকে আমরা ইয়ং এর ডিচির পরীক্ষা, সেই পার্টটা করাই দিব, অপবর্তনের কিছু পার্ট করাই দিব। এন্ড মডার্ন ফিজিক্স থেকে আমরা সময়ের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতা, এই জিনিসগুলো করাই দিব। সো ওই জায়গাগুলো থেকে যদি দেখা যায় যে ওই একটা ক্লাস, কম্বাইন ক্লাস, ওই একটা ক্লাস থেকে 4টা সৃজনশীল কমন চলে আসতেই পারে। সো আমাদের এই ক্ষেত্রে কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যে তোমাদের কোনো রিস্ক যেন না হয়, যে কোনো জায়গা থেকে কোনো রিস্ক। এর জন্য আমি বললাম এটা সাজেশন বেসড লার্নিং না, এটা প্রায়োরিটি বেসড লার্নিং। কেন? কারণ আমরা প্রায়োরিটিতে প্রথমে যেই জিনিসগুলো পড়াচ্ছি তাদের জন্যই, যারা হচ্ছে হতে পারে অনেক জিনিস মাথায় রাখতে পারতেছে না, অনেক দিনের পর একটা গ্যাপ ছিল, ঘাটতি ছিল, তারাও যেন ওই ক্লাসগুলো করার আগে, করার পর একটা কনফিডেন্স পায়, ও আচ্ছা ঠিক আছে, করার আগে আমার হাতে এই নাম্বার ছিল না, করার পরে আমার হাতে এই নাম্বারগুলো চলে আসছে। সো এরকম একটা কনফিডেন্স তার মধ্যে যেন ঢুকে যায়, সেই জন্যই কিন্তু আমাদের এই কোর্সটা লঞ্চ করা এবং কোর্সের কারিকুলামটা আমরা এভাবেই ডিজাইন করেছি। সো তোমাদের এই যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলোর গ্যাপ বা রুটিন, এই জিনিসটা তোমরা আজকে আমাদের লাইফটার পরেই পেয়ে যাবে। এন্ড আমার ক্লাসগুলো নিয়ে যদি আমি বলি, আমার ক্লাসে প্রথমে আছে পর্যাবৃত্ত গতি আর রাস্তার ব্যাংকিং। পর্যাবৃত্ত গতিটাই কেন সিলেক্ট করলাম, আমি কেন নিউটনীয় বলবিদ্যা বা আমি কেন অন্য চ্যাপ্টারে গেলাম না, কারণটা হচ্ছে পর্যাবৃত্ত গতি চ্যাপ্টার থেকে আমি, চিন্ময় যে কথাটা বললো যে ফার্স্ট পেপার থেকে কিন্তু ঘুরাই দেয় বেশি, যে জিনিসটা সহজ বেশি সেই জিনিসটা থেকে ঘুরাই দেওয়ার প্রবণতাও সবচেয়ে বেশি, মানে আউট অফ দ্য বক্স কিছু চিন্তা ভাবনা করতে দিতে পারে। বাট পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারটা থেকে ইকুয়েশন রিলেটেড জিনিসপত্র আছে, এন্ড ইকুয়েশন রিলেটেড জিনিসপত্রগুলো এক ক্লাসে যদি ওইভাবে দেখাই দিই, ঘুরাই দিলে কতভাবে ঘুরে দিতে পারবে সেই সবগুলো ভাবেই কাভার যেন হয়ে যায়, এটা একটা। রাস্তার ব্যাংকিং, এই পার্টটা থেকে নিউটনীয় বলবিদ্যায় ম্যাক্সিমাম আসার সম্ভাবনা, বাকিটা থেকে অনেক টপিক আছে বাট ম্যাক্সিমাম আসার সম্ভাবনা সেই জায়গা থেকে, সেই জন্য রাস্তার ব্যাংকিং পার্টটাও আমরা আলাদা করে রাখতেছি। এন্ড ওই পার্টটা যদি আসে তাহলে ওই পার্টটা থেকে তুমি অ্যান্সার করতে পারবা। এন্ড তাপগতিবিদ্যা, আমি বললাম তাপগতিবিদ্যা থেকে এবার আমার মন যেটা বলতেছে দুইটাই আসবে সৃজনশীল, মানে ওই একটা ক্লাস থেকেই বলতে গেলে ফিজিক্সের দুইটা হয়, চিন্ময় যে চলতরিৎ পড়ছে ওইটা থেকেও দুইটাই আসবে, কারণ টোটাল তো 8টা মিলাইতে হবে, 5টা থেকে 8টা মিলাইতে হবে। তো 5টা থেকে 8টা মিলাইতে হলে কোনো 2টা 3টা চ্যাপ্টার থেকে দুইটা করে আসতেই হবে, রাইট? সো আমার কাছে মনে হচ্ছে তাপগতিবিদ্যা একটা সেফ বেট আমাদের জন্য, যে তাপগতিবিদ্যা থেকে দুইটা আসবে, চলতরিৎ থেকে দুইটা আসবে, আমি 4টা সৃজনশীল এই জায়গাটার মধ্যে হয়ে যাচ্ছে। এন্ড এমসিকিউর জন্য ভাইয়ারা যেটা, চিন্ময় যেটা বললো যে তুমি যদি একটু পড়াশোনা করো, এই ক্লাসগুলোই পড়ো, ইনফ্যাক্ট আমরা যতগুলো পড়াইছি সেগুলোই পড়ো, সেগুলো থেকেও তোমার 12টা অ্যান্সার করতে আশা করি কোনো সমস্যা হবে না। 12টা অ্যান্সার করার মতন পর্যাপ্ত নলেজ তোমরা অ্যাকচুয়ালি পেয়ে যাবে। তারপরে কম্বাইন ক্লাসটা তো আমাদের থাকতেছি সেফটি ফ্যাক্টর হিসেবে 6 নম্বর ক্লাস। এন্ড ওই কম্বাইন ক্লাস আমি চিন্ময় একসাথে এক স্মার্ট বোর্ডের সামনে দাঁড়াই, আমরা দুইজন আলাদা করে এইটা এটা 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 পড়াই দেবো, সো দ্যাট তোমাদের ইনকারেজিং ওয়েতে আমরা যেই জিনিসগুলো পড়াইতে পারলাম না, যেই চ্যাপ্টারগুলো, সেই জিনিসগুলো দেখা দেওয়া যায়। সো এইভাবে প্রিপারেশন নিলে প্রায়োরিটি বেসড, আশা করি তোমাদের এইচএসসি নিয়ে তেমন কোনো চিন্তাই থাকবে না। এন্ড আমাদের সময় নিয়ে অনেকে বলতেছিল ভাইয়া কোন সময়ে আমাদের কোর্সের ক্লাসগুলো পরিচালনা করব। সো এই ক্ষেত্রে অনেকেই বলতেছিল যে ভাইয়া রাতে পড়ার সময়, হ্যাঁ আমি কমপ্লিটলি এখানে এগ্রি করি তোমাদের সাথে যে রাতে তোমাদের পড়ার সময়, রাতে অনেকে বাসায় পড়ো, কিন্তু আমি পোল দিয়েছি তোমাদের গ্রুপটার মধ্যে, এন্ড পোলের মধ্যে কিন্তু বেশিরভাগ ভোটই আমি দেখছি রাতের দিকেই আছে। হয়তো পারে এখন তোমাদের কলেজ খোলা, সামনে হয়তো কলেজ বন্ধ হয়ে যাবে, বাট একটা কথা দিচ্ছি ভাইয়া, যেই মুহূর্তে তোমাদের কলেজ বন্ধ হয়ে যাবে সেই মুহূর্তে আমাদের ক্লাসগুলো সকালে আমরা নিয়ে নিব।
কলেজ বন্ধ হয়ে গেলে আমরা আমাদের ক্লাসগুলো সকালে শিফট করে ফেলবো। কলেজ যেহেতু কয়েকজনের খোলা আছে, তো সেই ক্ষেত্রে আমরা ক্লাসগুলো রাত 7টা থেকে 10টা পর্যন্ত করতেছি, বাট গ্যাপ কিন্তু আছে। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে তোমাদেরকে দেখাই যে কি পরিমাণের গ্যাপ তোমরা পাচ্ছ। কারণ আমরা যে রুটিনটা করেছি সেই রুটিনে আমরা অ্যাকচুয়ালি যারা পিসিএম বা পিসিবি সেইভাবে করিনি। আমরা পিসিএম পিসিবি ফুলটাও যদি কেউ করে, কেউ যদি 4টা সাবজেক্টই পড়ে, তাও সে গ্যাপ পাবে, এভাবে রুটিনে ডিজাইন করেছি। তো এখানে আমি আমার সামনে বর্তমানে তোমরা এখন যেই রুটিনটা দেখতে পাচ্ছ, এই রুটিনটার মধ্যে আমরা পিসিএম এর পার্টটা দেখতে পাচ্ছি। দেখো তোমার 16 তারিখে ক্লাস শুরু, তার আগে কেন করতে পারতেছি না ভাইয়া? তার আগে অনেকেরই পুজো, এন্ড পুজো আমাদের মুসলিমদের জন্য যেমন ঈদ, তেমনি যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তাদের জন্য পুজোটা কিন্তু তেমনই গুরুত্বপূর্ণ। তো আমরা তাদেরকে রেখে আমরা ক্লাস নেওয়াটা, এই অমানবিক কাজটা অ্যাকচুয়ালি আমরা করতে পারবো না। সো এই কারণে আমাদের ক্লাসটা 16 তারিখ থেকে শুরু করতেছি, কিন্তু তার আগেই আমরা তোমাদের সাথে কমিউনিকেট করে তোমাদের ম্যাটেরিয়ালস প্রোভাইড করা এই জিনিসগুলো করতে থাকবো। তোমাদের সাথে আমরা সার্বক্ষণিক কমিউনিকেশনে থাকবো এই 16 তারিখ ক্লাস শুরু হতে হতে। তারপর অনেকে চিন্তা করতেছিল ভাইয়া লাস্টের দিক দিয়ে পড়ার সময় কমে যাবে, লাস্টের দিকে কোর্সটা শেষ হবে কবে? আমি দেখাই দিচ্ছি, তোমরা স্ক্রিনটাতে দেখো সবাই, আমি দেখাই দিচ্ছি যে কোর্স কবে শেষ হচ্ছে। পিসিএম বাসীরা যারা, তারা দেখো একবার, পিসিবি বাসীরা তারপরে দেখো। পিসিএম বাসীরা দেখো, তোমরা 16 তারিখ ক্লাস শুরু করতেছো ইশতিয়াকের জৈব রসায়ন 1 নাম্বার ক্লাসের মধ্য দিয়ে। তোমরা 16, 17, 18, 19 এই 4 দিন টানা 4টা ক্লাস করতেছো। 20 তারিখ তোমাদের বন্ধ, 20 তারিখ তোমাদের বন্ধ। 21 তারিখ তোমরা ক্লাস করতেছো, 22 তারিখ ক্লাস করতেছো, 23 তারিখ বন্ধ। প্রথম দিক দিয়ে আমরা ইচ্ছা করে ক্লাস বেশি রাখছি, পরের দিক দিয়ে নিজের পড়ার সময়টা বেশি লাগবে, তাই পরের দিক দিয়ে মানে নভেম্বর থেকে কিন্তু আমরা তোমাদের বন্ধটা বাড়াই দিছি। দেখো, সো 23 তারিখ বন্ধ, 21, 22 ক্লাস করলাম, দেন 24 তারিখ ক্লাস করে আবার 25 তারিখ বন্ধ, 25 তারিখ ক্লাস করে 26 তারিখ বন্ধ, 26 তারিখ 24 তারিখ ক্লাস করে 25 তারিখ বন্ধ, 26 তারিখ ক্লাস করে 27 তারিখ বন্ধ। দেখো একদিন পর পর ক্লাসগুলো হচ্ছে। দেন আবার 28, 29 তোমার টানা 2টা ক্লাস, তারপরে আবার 30 তারিখ বন্ধ, তারপরে 31, 1, 2 এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় সর্বোচ্চ টানা 3 দিন ক্লাস। হ্যাঁ, এরপরে আবার 2 তারিখ 3 তারিখ বন্ধ। তো আমাদের কিন্তু বলতে গেলে চিন্তা করে দেখো, আমাদের আলাদা আলাদা ভাবে যে 5টা করে ক্লাস নেওয়ার কথা, সেই 5টা করে ক্লাস কবের মধ্যে শেষ হয়ে যাচ্ছে? 6 নভেম্বরের মধ্যে। 6 নভেম্বর বলতে গেলে তোমাদের এই কোর্সের সামগ্রিক ভাবে ওই যে 4টা সৃজনশীল কমন পাওয়ার যে ব্যাপার, এমসিকিউ ওই পার্টটা শেষ। তারপরে কি কম্বাইন ক্লাস। কম্বাইন ক্লাসগুলো কিন্তু ফান ক্লাস, আমি বলবো না কম্বাইন ক্লাসগুলো তোমাদের করতে খুব প্যারা লাগবে, কারণ কম্বাইন ক্লাসগুলোতে আমরা 2জন টিচার একই স্ক্রিনের সামনে দাঁড়ায় তোমাদেরকে এই ক্লাসগুলো নিব। এন্ড সেখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি করব, তোমাদের বাকি যে চ্যাপ্টারগুলো ওইগুলোর রিমেইনিং পোর্শনগুলো পড়াই দেব। সো বলতে গেলে যারা পিসিএম বাসী আছো তাদের জন্য 6 নভেম্বর কি ক্লাস শেষ, 6 নভেম্বরই মূল ক্লাস বা মূল ক্লাসের পর্ব শেষ। তাহলে দেখো 16 তারিখ শেষ করে কিন্তু আমাদের খুব বেশি সময় তোমাদের নেই, তোমাদের পরীক্ষা ডিসেম্বরের 2 তারিখ, রাইট? 8 নভেম্বর যে ক্লাসটা সেটা কি, ওই যে কম্বাইন ক্লাস, মানে বাকি থাকা জিনিসগুলোর উপরে ক্লাস, মানে কেউ যদি এক্সট্রা প্রিপারেশন নিতে চায় বা সেফ থাকতে চায় তার জন্য ক্লাস, বাট মেইন পোর্শন কিন্তু আমাদের 6 নভেম্বরেই আবার পিসিএম দের জন্য। দেন 12 নভেম্বর 13 নভেম্বর যে ক্লাস, মাঝখানে তো বন্ধ, এগুলো লালগুলো সব বন্ধ, 9, 10, 11 বন্ধ। 12 আর 13 নভেম্বর আবার 12 নভেম্বর হচ্ছে ম্যাথস এর কম্বাইন ক্লাস, মাহিরা 7 সজন ভাই একসাথে নেবেন। 13 নভেম্বর ফিজিক্স এর কম্বাইন ক্লাস, আমি আর চিন্ময় একসাথে নিব। বেসিক্যালি গাইডলাইন দিবেন বাকি চ্যাপ্টারগুলোতে কোন জায়গায় কি পড়বা, এন্ড ওই ম্যাথ গুলো সলভ করে দিব। আমরা বেশ কিছু ম্যাথ এই কম্বাইন ক্লাসটাও 3 ঘন্টা করে সলভ করাই দেবো একসাথে থেকে। তারপরে দেখো তোমাদের 16 নভেম্বর কিন্তু শেষই হচ্ছে না, তোমাদের কম্বাইন ক্লাসগুলো সহ পুরো কোর্সটা শেষ হয়ে যাচ্ছে 13 নভেম্বর। তোমার কাছে পরীক্ষা হচ্ছে এইচএসসি ডিসেম্বরের 2 তারিখ। তার মানে তুমি দেখো তোমার কাছে কিন্তু লম্বা একটা সময় নিজে পড়ার মতন পাচ্ছ। এন্ড আমি আজকে যে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা শুরু করেছি সেখানে কিন্তু আমি বলেছি 2 নভেম্বর পরীক্ষা হলে তুমি 26 নভেম্বর থেকে ফিজিক্স ফার্স্ট পেপার পড়া শুরু করবে। দ্যাট মিন্স 13 থেকে 26 পর্যন্ত তুমি কিন্তু ফিজিক্স ফার্স্ট বাদে বাকি সাবজেক্টগুলো পড়ার একটা রিভিশন দেওয়ার সময় পেয়ে যাচ্ছ। ফিজিক্স ফার্স্ট আবার 26 নভেম্বর থেকে পড়া শুরু করবা। তো এটা গেল পিসিএম বাসী যারা তাদের জন্য। এবার পিসিবি তে আসি। পিসিবি তে যদি দেখি, পিসিবি তে প্রথমে টানা 3 দিন ক্লাস, 19 অক্টোবর তারপরে বন্ধ, তারপরে আবার 20, 21 ক্লাস টানা 2 দিন বন্ধ, 22 তারিখ 23 তারিখ টানা 2 দিন বন্ধ। দেন 24, 25, 26, 27 তাদের জন্য 4টা ক্লাস হচ্ছে এই জায়গায় পড়ছে। পিসিএম এর জন্য 4টা ক্লাস শুরুতে পড়ছিল, তাদের জন্য 4টা ক্লাস অক্টোবরেই এই জায়গাটাতে পড়ছে। তো এই জায়গাতে যখন তাদের 4টা ক্লাস পড়লো 24, 25, 26, 27, তারপরে কিন্তু আবার 28 বন্ধ, 29 তারিখে ক্লাস, 30 আর 31 বন্ধ, তারপরে আবার 1 তারিখে ক্লাস, 2 তারিখে বন্ধ, তারপরে 3 আর 4 তারিখে ক্লাস, তারপরে আবার 6 তারিখে ক্লাস, চিন্ময়ের ক্লাস,
চলতরিতের উপরে। তারপরে 8 তারিখে আচ্ছা 6 তারিখে ক্লাস, 6 তারিখের পরে বলতে গেলে কিন্তু তোমাদের এরপরে জাস্ট একটা ক্লাস বাকি থাকতেছে 6 তারিখের মধ্যে। তোমাদেরও বলতে পারি সিলেবাসে জাস্ট একটা ক্লাস বাকি থাকতেছে, সেটা হচ্ছে রাকিব হাসানের, সেটা পরিপাক ও শ্বসনের উপরে, যেটা 10 নভেম্বর হবে। সো এরপরে কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি বলতে গেলে তোমাদের কোর্সটা অফিসিয়ালি মিন্স হচ্ছে আমাদের যে সিঙ্গেল টিচাররা ক্লাস নেওয়ার যে পার্টটা, ওই পার্টটা কিন্তু তোমাদের শেষ হয়ে যাচ্ছে 10 নভেম্বরের মধ্যে। বাট 6 নভেম্বরে তোমাদের সবই শেষ, জাস্ট একটা ক্লাস বাকি থাকতেছে, সেটা হচ্ছে রাকিব হাসানের পরিপাক ও শ্বসনের। আর 8 নভেম্বর কি তোমাদের যে কম্বাইন ক্লাসটা হবে, মানে কম্বাইন মানে কি টিচার দুইজন একসাথে থাকবেন এন্ড রিমেইনিং চ্যাপ্টারগুলো, বাকি থাকা চ্যাপ্টারগুলোর উপরে তোমাদেরকে কি আসতে পারে ওই জিনিসগুলো সলভ করে দিবেন। সো এরপরে 13 নভেম্বর আর 15 নভেম্বর আলাদা করে ফিজিক্স আর বায়োলজির যে বাকি চ্যাপ্টারগুলোর উপর যে গাইডলাইন ক্লাস, সেটা। সো এই ক্লাসগুলোতে আমি বলবো যে এগুলো ক্লাস না, এগুলো বেসিক্যালি তুমি সারাদিনই তো পড়বা না বাসায়, তাই না? একটা সার্টেন টাইম তুমি হচ্ছে একটু ভাইয়াদের কথাও শুনবা। সো ওই 13 নভেম্বর 15 নভেম্বর ক্লাসগুলো কিন্তু গায়েই লাগবে না। বলতে গেলে তোমাদের অফিসিয়ালি ক্লাস শেষ হয়ে যাচ্ছে সেই 10 নভেম্বরই। পরের ক্লাসগুলো অ্যাকচুয়ালি সেফ থাকার জন্য, আলাদাভাবে থাকার জন্য। বাট এগুলো আমি বলবো দেখে যাবা, অ্যাটলিস্ট দেখে যাবা, সো দ্যাট তোমাদের রিস্কটা থাকবে না। আমরা ওইখানেই রিস্কটা মিনিমাইজ করে দিব, রিস্ক থাকবে না আমাদের উপরের ক্লাসগুলোতেই, 5টাতেই। কিন্তু এটা রাখতেছি আরো এক্সট্রা সেফটি, কারণ আমাদের এই প্রিপারেশনটা সাজেশন বেস না, প্রায়োরিটি বেসড প্রিপারেশন। তাহলে এই ছিল আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাস। তোমাদের কারো যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু জানাতে চাও ভাইয়াদেরকে, তোমরা কিন্তু আমাদেরকে বলতে পারো। এন্ড তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাশন গ্রুপ আমরা ক্রিয়েট করে দিচ্ছি। যারা আমাদের এই গ্রুপটাতে আছো, শেষ মুহূর্তের প্রস্তুতি গ্রুপটাতে, তাদের জন্য একটা স্পেশাল ডিসকাশন গ্রুপ আমরা ক্রিয়েট করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি অ্যানাউন্সমেন্ট সেকশনে। সেখানে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে তোমরা পোস্ট করতে পারবা, তোমরা আমাদেরকে মতামত জানাতে পারবা, তোমরা নিজেদের অবস্থা জানাতে পারবা, নিজেদের সাথে তোমরা কমিউনিকেট করতে পারবা। সো ডিসকাশন গ্রুপটা আমরা আজকেই খুলে দিচ্ছি এন্ড রুটিনটাও আজকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এন্ড আশা করি আমাদের সাথে এই যে ছোট্ট একটা 1 মাসের প্রস্তুতি, এই 1 মাসের প্রস্তুতিতে তুমি নিজের চেঞ্জটা দেখতে পাবো। তুমি আসছো এই হয়ে, তুমি বের হইছো এই হয়ে। সো এই জিনিসটাই আমরা চাই। এন্ড তোমাদের সাথে আমাদের সম্পর্ক কিন্তু শুধু এইচএসসি পর্যন্তই না, এইচএসসির পরেও আমরা তোমাদের সাথে কানেক্টেড থাকবো, খবরাখবর নিব যে কার রেজাল্ট কেমন হয়েছে, কোথায় কার কি সমস্যা হচ্ছে। এন্ড পরীক্ষার দিনগুলোতে আমরা সদা তৎপর থাকবো, পরীক্ষার আগের দিনগুলোতেও তোমাদের সাথে তৎপর থাকবো। বাট স্টিল আমরা সাজেস্ট করবো পরীক্ষার আগের দিনগুলোতে সোশ্যাল মিডিয়া থেকে বাইরে বের হয়ে তোমরা এই জিনিসগুলো যখন ম্যাটেরিয়ালসগুলো লিখে ফেললা তখন নিজে পড়ো। সো 15 নভেম্বরের পরে একদম কমপ্লিটলি নিজে পড়ো। এন্ড এই কয়দিনে ভাইয়াদের থেকে যা জানার সবকিছু নিজেরা জেনে নাও। সো এই ছিল আমাদের তরফ থেকে আজকের ওরিয়েন্টেশন ক্লাস। তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাকতেছি। ধন্যবাদ সবাইকে।